ওকে, এবার কি ভিডিওটা দেখা যাচ্ছে? আমি অলরেডি দুইবার মানে ভিডিওটা মানে দুইবার অলরেডি লাইভে গেছি। আমি জানি না যে কোন কারণে কোন ইয়েতে লাইভটা দেখা যাচ্ছে না, আমি তো বুঝতেছি না। কিন্তু এরকম হওয়ার তো কোনো কথা ছিল না। আচ্ছা তোমরা কি আমার আচ্ছা ও নাও তোমরা লিখতে পাচ্ছ, যাই হোক আলহামদুলিল্লাহ তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা তোমরা যারা লাইভটা দেখতে পাচ্ছ তোমরা একটু লিঙ্কটা শেয়ার করে ইয়াতে দাও তো। আমি স্টিল নাও আমার ফোনে দেখতে পাচ্ছি না, কেন যদি দেখতে পাচ্ছি না আমি বুঝতে পারতেছি না। আমি অলরেডি এই নিয়ে 3বার লাইভে আসলাম, মানে দেখতেই পারতেছি না। তোমরা একটু গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দাও তো। লিঙ্ক দিয়ে দিছো না? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তোমরা লিঙ্ক দিয়ে দিছো, কিন্তু আমি না আমার স্টিল না আমার ফোনের ভিতরে আমি দেখতে পাচ্ছি না। আমি স্টিল না আমার এই যে ফোনে লাইভ ক্লাসটা দেখতে পাচ্ছি না। কি যে সমস্যা হয়েছে আমি নিজেও বুঝতে পারতেছি না। বাট তোমরা তো দেখতে পাচ্ছ, আর তোমরা সাউন্ডটা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা সেটা আগে বলো। সাউন্ড ক্লিয়ার কিনা সেটা আগে বলো। হ্যাঁ ভাই, আজকে তো কেমিস্ট্রি পড়ানোর কথা, রুটিনে তো তাই লেখা আছে কেমিস্ট্রি, তাই না? রুটিনে তো কেমিস্ট্রি লেখা আছে। আচ্ছা দেখি আমি পিসি দিয়ে একটু ট্রাই করে দেখি পিসিতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা পিসি থেকে দেখা যায় কিনা। একটু ওয়েট করো। কোনোদিন এরকম সমস্যা হয় নাই, এই ফার্স্ট টাইম এরকম একটা সমস্যা হলো যে লাইভে গেলাম অথচ লাইভ ভিডিও আসতেছে না। আচ্ছা যারা সুপার ব্যাচের আসো, সুপার ব্যাচে যারা আসো তোমরা একটা কাজ করো, তোমরা একটু সুপার ব্যাচে এই লিঙ্কটা দিয়ে দাও, লিঙ্কটা একটু শেয়ার করে দাও। যারা সুপার ব্যাচে আসো, সুপার ব্যাচের আসো তারা একটু সুপার ব্যাচের লিঙ্কটা শেয়ার করে দাও, আমরা শুরু করে দেবো পড়ানো, ঠিক আছে? আচ্ছা 29 জন জয়েন করে ফেলছো, ঠিক আছে। যাই হোক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তোমরা সবাই জয়েন করছো। অনেকে এখন লিঙ্ক পেয়ে এখন জয়েন করার জন্য ঢুকতেছে, এদেরকে এখন আবার আমার অ্যাকসেপ্ট করতে হবে। আচ্ছা আমরা ক্লাস শুরু করি, এমনিতেই লেট হয়ে গেছে, তার উপরে একটা বাড়ি খাইলাম। আচ্ছা দেখো প্রথম প্রশ্ন হচ্ছে বাউয়ের 2015-16 সালের প্রশ্ন। বলছে কি যে সকল পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলা হয়? ভাই এই প্রশ্ন পড়তে পড়তে মানে একদম বুড়ো হয়ে গেছো। 2000 মানে সেই ক্লাস 9-10 থেকে তোমরা এটা পড়তেছো। ক্লাস 9-10 থেকে যে ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা কি বলবো? আচ্ছা আমরা একটু রিভিউ করে নিই, আমি জানি তোমরা সবাই জানো। দেখো প্রোটন সংখ্যা যদি একই থাকে তাদেরকে আমরা কি বলি? পরস্পরের আইসোটোপ বলি। ভর সংখ্যা একই থাকলে তাদেরকে আমরা কি বলবো? আইসোবার বলবো। তারপর যদি ইলেকট্রন সংখ্যা সমান থাকে তখন তাদেরকে আমরা কি বলবো? আইসো ইলেকট্রন বলবো। সংকেত যদি একই থাকে, আণবিক সংকেত একই থাকলে তখন তাদেরকে আমরা পরস্পরের কি বলবো? আইসোমার বলবো। কি বললাম? চারটা জিনিস কি কি বললাম? দুইটা মৌলের প্রোটন সংখ্যা যদি একই থাকে, কি বলছি? দুইটা মৌলের প্রোটন সংখ্যা যদি একই থাকে তখন তাদেরকে পরস্পরের আমরা কি বলবো? আইসোটোপ বলবো। ভর সংখ্যা একই থাকলে বলবো আমরা আইসোবার। ইলেকট্রন সংখ্যা একই থাকলে আমরা বলবো আইসো ইলেকট্রন। আর যদি আমাদের আণবিক সংকেত একই থাকে তখন তাদেরকে আমরা বলবো আইসোমার। এখন এই যে আইসো ইলেকট্রন, এই আইসো ইলেকট্রন থেকে আমাদের একটু পড়ার আছে, একটু পড়াশোনা করার আছে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আইসো ইলেকট্রন কি জিনিস? আইসো ইলেকট্রন মানে হচ্ছে তোমার ইলেকট্রন সংখ্যা কি থাকবে? সেম থাকবে। কি বললাম? ইলেকট্রন সংখ্যা সেম থাকবে। ফর এক্সাম্পল দেখো ফ্লোরিন মাইনাস সোডিয়াম প্লাস, এই দুইজনের ভিতরে দুইজনের কিন্তু ইলেকট্রন সংখ্যা সমান। কিভাবে? দেখো ফ্লোরিনের স্বাভাবিকভাবে ইলেকট্রন কয়টা? 9টা, একটা গ্রহণ করছে, তাহলে টোটাল ইলেকট্রন হচ্ছে কয়টা? 10টা। সোডিয়াম 11টা ইলেকট্রন, একটা ত্যাগ করছে, তাহলে ইলেকট্রন হলো কয়টা? 10টা। দ্য কোশ্চেন ইজ হিয়ার যে ভাই কার আকার বড়? কার আকার বড়? মনে রাখবা যে আইসো ইলেকট্রনের ক্ষেত্রে অ্যানায়নের চেয়ে ক্যাটায়নের অ্যানায়নের আকারটা ক্যাটায়নের চেয়ে বড় হয়। অ্যানায়নের আকারটা ক্যাটায়নের চেয়ে বড় হয় এবং ক্যাটায়নের আকারটা কি হবে? ছোট হবে।
ক্যাটায়নের আকারটা কি হবে, ছোট হবে। তারপরে মনে রাখবা সি ফর ক্যাটায়ন, সি ফর ছোট, ক্যাটায়নের আকারটা কি হবে, ছোট হবে। বুঝতে পারছো এইটুকু? আচ্ছা, এখন যদি আমার কাছে অনেকগুলো অ্যানায়ন থাকে তখন তাদের ভিতর কার আকারটা ছোট হবে? মনে করো আমার কাছে অ্যানায়ন আছে হিসাবে ধরো N3 মাইনাস, O2 মাইনাস, ফ্লোরিন মাইনাস, তিনটাই তো হচ্ছে গিয়ে তোমার অ্যানায়ন। কথাটা বোঝার চেষ্টা করো, এই তিনটাই কিন্তু অ্যানায়ন। এর ভিতরে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন সবারই কিন্তু সমান সংখ্যক ইলেকট্রন আছে, সবারই কিন্তু সমান সংখ্যক ইলেকট্রন আছে। তাহলে কার আকারটা বড় আর কার আকারটা ছোট? তো আইসো ইলেকট্রনের ক্ষেত্রে যদি সবগুলাই অ্যানায়ন হয় এবং এদের চার্জ সংখ্যা যদি ডিফারেন্ট হয় তখন মনে রাখবা যে যার চার্জের পরিমাণ সবচেয়ে কম তার আকারটা ছোট, তার আকারটা ছোট, আর যার চার্জের পরিমাণ সবচেয়ে বেশি তার আকারটা বড়। তাহলে দেখো তো এখানে নাইট্রোজেনের চার্জের পরিমাণ কি -3 আর ফ্লোরিনের চার্জের পরিমাণ -1। তার মানে নাইট্রোজেনের আকারটা সবচেয়ে কি হবে, বড় হবে এবং ফ্লোরিনের আকারটা সবচেয়ে ছোট হবে। এখন মনে করো আমার অপশনে আরও একটা জিনিস অ্যাড করে দিল, সেটা হচ্ছে সোডিয়াম প্লাস। কি অ্যাড করে দিল? সোডিয়াম প্লাস অ্যাড করে দিল। তাহলে দেখো তো আমার টোটাল এখানে অ্যানায়ন আছে 3টা, ক্যাটায়ন আছে 1টা, বাট সবগুলাই কি আইসো ইলেকট্রন, তাই না? সবগুলাই হচ্ছে আইসো ইলেকট্রন। এর ভিতরে ক্যাটায়ন কোনটা? এইটা। তার মানে অবশ্যই এটার আকারটা কি হবে, ছোট হবে। আর যদি আমাদেরকে ক্রম লিখতে বলে যে আকারের ক্রমটা কেমন হবে, বড় থেকে ছোট আকারে যদি লিখতে বলে, সবচেয়ে বড়কে N3 মাইনাস, তারপরে কে অক্সিজেন 2 মাইনাস, তারপরে কে ফ্লোরিন মাইনাস, তারপরে সোডিয়াম প্লাস। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। এবং প্রশ্ন যদি আসে আইসো ইলেকট্রন থেকে, এই চারটা থেকেই কিন্তু প্রশ্ন আসে, এই চারটা থেকেই কিন্তু ঘুরাই ফিরে প্রশ্ন আসে। বুঝতে পারলে বলো, কমেন্ট করে বলো যে ভাই বুঝতে পারছি, না বুঝতে পারলেও বলো। কারো কোনো সমস্যা থাকার কথা না, কারণ এই টপিকটা তোমাদের কাছে একেবারেই নতুন না, এটা কিন্তু তোমরা আগে থেকে জানছো, আগে থেকেই জানো। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো ফিজিওথেরাপিতে কোন রে ব্যবহার করা হয়, ফিজিওথেরাপিতে কোন রে ব্যবহার করা হয়। আচ্ছা, তো সিম্পলভাবে মনে রাখবা যে আইআর রশ্মি মানে ইনফ্রারেড রে, আমরা যখন বসে থাকি বা আমরা যখন খুব দৌড়ায় আসি, দৌড়ায় আসার পর কি হয়, আমাদের শরীর ঘামতে থাকে। তো শরীর ঘামতে থাকার কারণটা কি? কারণ আমাদের বডি থেকে তাপ নির্গত হবে, তাই আমাদের শরীর ঘামতে থাকে। তো আমাদের বডি থেকে যে তাপ নির্গত হয়, সেই তাপটা মানে সে যে শক্তিটা নির্গত হয় বা যে রশ্মিটা নির্গত হয় সেটা হচ্ছে আইআর রশ্মি। মানে আমাদের বডি থেকে যে রশ্মি নির্গত হয় সেটা হচ্ছে কি আইআর রশ্মি, বা উষ্ণ প্রাণীদের শরীর থেকে যে রশ্মি নির্গত হয় সেটা হচ্ছে আইআর রশ্মি। এই জন্য দেখবা যে ন্যাশনাল জিওগ্রাফি টেলিভিশনে দেখবা যে রাত্রবেলা হচ্ছে গিয়ে এরকম জঙ্গলে যায়, তো রাত্রবেলা একটা ক্যামেরা নিয়ে যায়, সেই ক্যামেরার নাম হচ্ছে থার্মাল ক্যামেরা। ঠিক আছে? তো থার্মাল ক্যামেরা ইউজ করার পরে আসলে বুঝতে পারে যে কোথায় প্রাণী আছে কোথায় প্রাণী নাই। কারণ ধরো যে একটা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর গায়ের সামনে যদি থার্মাল ক্যামেরা ধরা হয়, তাহলে তার গায়ের যে বডির যে তাপ, সেই তাপটা ধরা যাবে। সেখান থেকে বুঝতে পারবে যে না এখানে কিছু একটা আছে, প্রাণী একটা আছে। আর ম্যাক্সিমাম প্রাণী তো তোমার উষ্ণ রক্ত বিশিষ্ট, তাই না? যেগুলো ডাঙাতে থাকে, ডাঙাতে যারা থাকে ম্যাক্সিমামই হচ্ছে তোমার উষ্ণ রক্ত বিশিষ্ট। তো ফিজিওথেরাপি মানে কি? তোমার শারীরিক থেরাপি, তাই না? তো ফিজিওথেরাপিতে কোন রে ব্যবহার করা হবে? আইআর রে। কারণ বডির উপর কোন রে ইউজ করা যাবে? আইআর রে ইউজ করা যাবে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখন বলতে পারো যে ভাই এক্স রে কেন হলো না? এক্স রে কিন্তু ফিজিওথেরাপিতে করে না। এক্স রে হচ্ছে তোমার মানে কোনো অঙ্গের ছবি তোলার জন্য এক্স রে ব্যবহার করা হয়। ইউভি রে কিন্তু ইউজ করা হয় না ফিজিওথেরাপিতে, ইউভি রে ইউজ করা হয় না। গামা রে তো খুবই ক্ষতিকর, গামা রে কি ইউজ করা যাবে? যাবে না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো সালফারের চতুর্পার্শ্বে 3 নম্বর প্রশ্ন, সালফার তাহলে বাবা 2s 3s2 3p4 4 5 6, তাই না? এটা হচ্ছে সালফারের নিউক্লিয়াস, এটা হচ্ছে সালফারের নিউক্লিয়াস। তাহলে চতুর্পাশে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। এখন এই ইলেকট্রনগুলো কি বন্ধন গঠন করছে? এখনো কিন্তু বন্ধন গঠন করে নাই, বাট প্রশ্নে কি বলছে? বন্ধন সমূহের। তাহলে এই ইলেকট্রন যদি বন্ধন গঠন করে, তার মানে একটা ইলেকট্রন কখনো বন্ধন গঠন করতে পারে না। একটা বন্ধনের জন্য কয়টা ইলেকট্রন দরকার? 2টা। তাহলে এইখানে মনে করো একটা বন্ধন যদি সৃষ্টি হয়, তাহলে এখানে 2টা ইলেকট্রন আসবে। এখানে যদি একটা বন্ধন সৃষ্টি হয়, এখানে 2টা ইলেকট্রন আসবে। এখানে যদি বন্ধন সৃষ্টি হয়, এখানে 2টা ইলেকট্রন আসবে। এখানে বন্ধন সৃষ্টি হলে এখানে 2টা ইলেকট্রন, এখানে বন্ধন সৃষ্টি হলে এখানে 2টা ইলেকট্রন, এখানে বন্ধন সৃষ্টি হলে 2টা ইলেকট্রন। তার মানে দেখো তো সালফারের চতুর্পাশে সর্বমোট কয়টা বন্ধন সম্ভব? 6টা বন্ধন সম্ভব। আর 6টা বন্ধনে একটা বন্ধনে 2টা করে ইলেকট্রন লাগে, তাহলে 6 দুগুণা 12টা ইলেকট্রন। তারপরে সালফারের চতুর্পাশে যতগুলো বন্ধন গঠন করা সম্ভব, সেখানে টোটাল ইলেকট্রন সর্বোচ্চ কয়টা থাকতে পারবে? 12টা থাকতে পারবে। তাহলে অ্যান্সারটা কি তোমরা পাইছো?
যে সালফার পরমাণু চতুর্পার্শ্বে বন্ধনসমূহের মোট ইলেকট্রন সংখ্যা কত হবে? 12 হবে। ক্লিয়ার? এখন আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি। এখন মনে করো সালফার না বলে আমি বলে দিলাম যে অ্যালুমিনিয়াম। সালফার না বলে আমি বলে দিলাম অ্যালুমিনিয়াম, যে অ্যালুমিনিয়াম পরমাণুর চতুর্পার্শ্বে বন্ধনসমূহের মোট ইলেকট্রন সংখ্যা কত? একটু বলো তো তোমরা, দেখি কেমন পারো। এটা প্রশ্ন উত্তর দাও যে সালফার পরমাণুর পরিবর্তে যদি এখানে তোমার হচ্ছে গিয়ে সালফারের পরিবর্তে যদি অ্যালুমিনিয়াম বলে দেওয়া হয়, সালফারের পরিবর্তে কি বলে দেওয়া হয়? অ্যালুমিনিয়াম বলে দেওয়া হয়, তাহলে সঠিক অ্যান্সার কি হবে বলো? সিক্স, আজমাইন লিখছে 6, উম্মে কুলসুম লিখছে 6, দেবব্রত 6, নমি 6। ভেরি গুড, ভেরি গুড, ইয়েস 6 হবে। তার মানে তোমরা বুঝতে পারছো যে এই টাইপের প্রশ্ন যদি আসে তাহলে কি করতে হবে, ঠিক আছে? বেশি বেশি প্রশ্ন সলভ করতে হবে। আমি বলবো যে ভাই আমি মনে করো ক্লাসে যে কটা প্রশ্ন সলভ করাই না কেন, হ্যাঁ, আমি ক্লাসে হচ্ছে গিয়ে ব্যতিক্রম ব্যতিক্রম এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সলভ করবো। আমি আগেই বলে দিচ্ছি ফিজিক্স এবং কেমিস্ট্রিতে যতগুলো ব্যতিক্রম এবং ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলোই আমি সলভ করাবো এগ্রিকালচারের জন্য অধ্যায়ভিত্তিকভাবে। বাট এর বাইরেও তোমাদেরকে কিন্তু সলভ করতে হবে প্রশ্ন। কথা বুঝতে পারছো? যত বেশি প্রশ্ন সলভ করবা, অনেকে বলে না যে ভাই আমার তো মার্কস কম আসে পরীক্ষায়, আমি কি করবো, আমার প্রিপারেশন খুব ভালো আছে। আমি জানি তোমাদের প্রিপারেশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং চান্স পাওয়ার মতোই প্রিপারেশন আছে তোমাদের। তোমরা যারা ক্লাস করতেছো তোমাদের প্রত্যেকের চান্স পাওয়ার মতো প্রিপারেশন আছে, কিন্তু তোমরা হয়তো অনেকেই প্রশ্ন ব্যাংক ঠিক মতো সলভ করো নাই বা গুরুত্ব সহকারে সলভ করো না। এই জন্য হয়তো তোমার পরীক্ষার হলে গিয়ে তোমরা প্রশ্নটা ধরতে পারো না বা বুঝতে পারো না। প্রশ্ন কিন্তু আকাশ থেকে আসে না, প্রশ্ন বই থেকেই আসে। বাট যে কয়দিন সময় আছে আমাকে কথা দাও তোমরা যে না তোমরা ঠিকমতো প্রশ্ন ব্যাংক সলভ করবা। যদি ঠিকমতো প্রশ্ন ব্যাংক সলভ করো, কৃষিতে তোমার 50 পাওয়া কেউ ঠেকাইতে পারবে না। 50 একদম আমি নিম্ন ধরলাম, নিম্ন, ঠিক আছে? 50-এও চান্স হয়, 50-এই চান্স হয়। আচ্ছা, তারপরে প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলা হয়? সেম প্রশ্ন চলে আসছে, দেখো এটা 2015 সালে বাউয়ের। তো প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আমরা কি বলবো? আইসোটোপ বলবো। আচ্ছা, ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাকে আমরা কি বলবো? আইসোবার বলবো, তাই না? আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে আমরা কি বলবো বলো তো? আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে আমরা বলবো আইসোমার। তারপর হচ্ছে তোমার যদি নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা বা প্রোটন সংখ্যা যদি ভিন্ন থাকে তখন তাদেরকে আমরা পরস্পরের আইসোটোন বলবো। ইলেকট্রন সংখ্যা সমান থাকলে তখন তাদেরকে আমরা পরস্পরের আইসো ইলেকট্রন বলবো। আরেকটা আছে তোমার হচ্ছে আইসো স্টার, সরি আইসো ডায়াফার, আইসো ডায়াফার। এই জিনিস লাগবে না, আসবে না পরীক্ষায়, ঠিক আছে? এই জিনিস লাগবে না, এটা পরীক্ষায় আসবে না। তারপরে 5 নম্বর প্রশ্নে যাও, যে অ্যামোনিয়া শনাক্তকরণে কোন দ্রবণ ব্যবহার করা হয়? অ্যামোনিয়া শনাক্তকরণে কোন দ্রবণ ব্যবহার করা হয়? তোমরা সবাই জানো যে অ্যামোনিয়া শনাক্তকরণে কোন দ্রবণ ব্যবহার করা হয়? নেসলার দ্রবণ ব্যবহার করা হয়, তাই না? অ্যামোনিয়া শনাক্তকরণে কোন দ্রবণ ব্যবহার করা হয়? নেসলার দ্রবণ ব্যবহার করা হয়। এখন নেসলার দ্রবণের সংকেত কি? নেসলার দ্রবণের সংকেত হচ্ছে KHgI3। এটা হচ্ছে নেসলার দ্রবণের সংকেত। কি বললাম? নেসলার দ্রবণের সংকেত কি? KHgI3। এটাকে আরেক জায়গায় এভাবে লিখছে যে K2HgI4। খেয়াল করো, আরেক জায়গাতে এভাবে লিখছে K2HgI4। এটাও সঠিক, এটাও ভুল নাই, এটাও সঠিক, ঠিক আছে? নেসলার দ্রবণকে পটাশিয়াম, তারপর হচ্ছে কি তোমার পারদ এবং I3, KHgI3 এভাবেও প্রকাশ করা যায়, আবার K2HgI4 এভাবেও প্রকাশ করা যায়, ঠিক আছে? ক্লিয়ার? এনি কনফিউশন? কোনো কনফিউশন আছে কারো? আচ্ছা, আর একটা কথা, যে যারা সুপার ব্যাচে ছিল এর আগে, সুপার ব্যাচের ছেলে মেয়েদেরকে আমি বলছিলাম যে ভর্তি হইতে এগ্রিকালচারে নতুন কোর্সে। কারণটা কি ছিল? কারণটা ছিল যে এগ্রিকালচার সিলেবাসটা কেমন ছিল? ফুল সিলেবাস ছিল। আমি এই জন্য বলছিলাম যে দেখো ভাই, এটা তো ফুল সিলেবাসের কোর্স, তাহলে তোমরা এটাতে ভর্তি হও। কিন্তু যখনই আজকে জানতে পারছি যে এটা শর্ট সিলেবাসের কোর্স, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে কোর্সে এনরোল করার জন্য পারমিশন দিয়ে দিছি। বুঝতে পারছো? এখানে কোনো আর তোমাদের পেমেন্ট লাগতেছে না। সো আমি আমার কথাটা রাখছি। ক্লিয়ার? আমি যে তোমাদের কমেন্ট পড়বো, সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে যে আমার এখানে আমি ভিডিও দেখতে পারতেছি না। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় কষ্ট। ও, এখন দেখতে পারতেছি।
আচ্ছা, এবার এবার আরেকটা প্রশ্ন দেখো, অ্যামোনিয়া শনাক্তকরণের সঙ্গে সঙ্গে আরেকটা মনে আসলো, যে সেটা হচ্ছে ভাই সোডিয়াম শনাক্তকরণে, আমাকে একটু উত্তর দাও তো, সোডিয়াম শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়, একটু উত্তর দাও তো ভাই। সোডিয়াম শনাক্তকরণে কোনটা শনাক্ত করা হয়? ভাই অর্গানিক কেমিস্ট্রি নিয়ে টেনশন করো না ভাই, অর্গানিক কেমিস্ট্রির অনেক বেশি ক্লাস রাখছি, দেখো ফুল সিলেবাসের কোর্স হওয়া সত্ত্বেও আমি কিন্তু অর্গানিক কেমিস্ট্রির অনেক বেশি ক্লাস রাখছি। এখন যেহেতু এটা শর্ট সিলেবাসে চলে আসছে, তো ক্লাস সংখ্যা আরও বেড়ে যাবে, ঠিক আছে, ক্লাস সংখ্যা আরও বেড়ে যাবে। আর আমি একটু অগুছালো মানুষ, সমস্যা হচ্ছে তোমার অগুছালো হওয়ার কারণে আমি আগে ক্লাস নিতাম কোশ্চেন ব্যাংক সলভিংয়ের যে ক্লাসগুলো নিতাম হচ্ছে গিয়ে তোমার ড্র প্যাডে, মানে এইটাতে, ঠিক আছে, এই যে সিলেটে ক্লাস নিতাম, সিলেট বোর্ড বলতে পারো, ডিজিটাল সিলেট বোর্ড। বাট মেইন প্রবলেম হচ্ছে এইটাতে যেটা দিয়ে লিখতে হয় পেন, সেই পেনটা আমি হারাই ফেলাইছি, এখন সেই পেনটা খুঁজে পাই না, এই জন্য আজকে এইভাবে ক্লাস নিচ্ছি। হয়তো অনেকের দেখতে প্রবলেম হচ্ছে, বাট ইনশাল্লাহ এরপর থেকে আর কারো প্রবলেম হবে না, ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে দেখো যে আমি একটা কোশ্চেন করছিলাম যে ভাই সোডিয়াম শনাক্তকরণে কোন যৌগ ব্যবহার করা হয়, বলতে পারো কেউ? সোডিয়াম শনাক্তকরণে কোন যৌগ ব্যবহার করা হয় বলতে হবে। আচ্ছা, মেহেদি হৃদয়, ভেরি গুড, সাবাস। মেহেদি হৃদয় উত্তর দিচ্ছে K2Hb2 K2H2Hb2O7, এটার নাম হচ্ছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্লিয়ার? আচ্ছা, তারপরে একটা জিনিস খেয়াল করো যে ক্যালসিয়াম, তারপর হচ্ছে গিয়ে তোমার জিঙ্ক, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, কপার, ক্যালসিয়াম, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, কপার, ক্যালসিয়াম, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, কপার, এগুলো শনাক্তকরণের জন্য আমরা ইউজ করতে পারি NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। মনে থাকবে যে এই চারটা শনাক্ত করার জন্য আমরা কাকে ইউজ করতে পারি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে, NH4OH। এটা ভুললেও ভুল করো না, ঠিক আছে, এটা ভুলেও ভুল করো না, যে ক্যালসিয়াম, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, কপার, এই চারটাকে শনাক্ত করার জন্য আমরা কোনটাকে ইউজ করতে পারি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে, কারো কোনো সমস্যা আছে এখান থেকে? ওকে, আচ্ছা, এবার দেখো পরের প্রশ্ন কি বলছে, দেখো তো পরের প্রশ্নে বলছে কোন প্রকার, আমি একটু বড় করি, কোন প্রকার আলোক রশ্মির তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ? কোন প্রকার আলোক রশ্মির তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ? 22, 16, 17 কোশ্চেন। আচ্ছা, এবার কিছু জিনিস আমরা শিখবো, একটা ট্রিক্স দিয়ে আমরা মোটামুটি বেশ কয়েকটা জিনিস শিখবো যেটা আমাদের কাজে লাগবে। কি কি দেখো, ট্রিক্সটা হচ্ছে এরকম যে রনি মনি ইনভেন্টেড very unusual, unexpected gamma ray, রনি মনি ইনভেন্টেড ভেরি আনইউজুয়াল আনএক্সপেক্টেড গামা রে। এখন রনি দিয়ে মনে রাখবা রেডিও ওয়েভ, মনি দিয়ে মনে রাখবা মাইক্রোওয়েভ, ইনভেন্টেড দিয়ে মনে রাখবা IR, ভেরি দিয়ে মনে রাখবা VR, আনইউজুয়াল দিয়ে মনে রাখবা UV, আনএক্সপেক্টেড দিয়ে মনে রাখবা আনএক্সপেক্টেড উচ্চারণ করতে গেলে কি আসতেছে? এক্স আসতেছে, তাহলে মনে রাখবা এক্স রে। আচ্ছা, গামা দিয়ে গামা রে, ঠিক আছে। তাহলে দেখো এখন তুমি যত এদিকে যাবা মানে রনি মনি ইনভেন্টেড ভেরি আনইউজুয়াল আনএক্সপেক্টেড গামা রে, আমি যত এদিকে যাব তত মনে রাখবা যে আমার তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা, ওকে। তো খেয়াল করো, আরেকটা আমরা কি জানি, যে আমরা জানি তোমার নিউ বার মানে কি? তরঙ্গ সংখ্যা ইকুয়াল টু 1/λ।
তার মানে তরঙ্গ সংখ্যার সঙ্গে ল্যামডার সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। তরঙ্গ সংখ্যার সঙ্গে ল্যামডার সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে মনে রাখবা যে ল্যামডার ভ্যালু যদি কমে, মানে তরঙ্গ সংখ্যার ভ্যালু যদি কমে, তাহলে ফ্রিকোয়েন্সি বাড়ে, আবার তরঙ্গ সংখ্যাও কি হবে? বাড়বে। তাহলে আমি যত এদিকে যাব তত আমার তরঙ্গ সংখ্যা এবং ফ্রিকোয়েন্সি বাড়বে আর তরঙ্গ দৈর্ঘ্য কমবে। তাহলে সবচেয়ে বেশি তোমার হচ্ছে গিয়ে তরঙ্গ সংখ্যা কার হচ্ছে? দেখো তো, গামায়ের তরঙ্গ সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে, তাই না? তাহলে কোন প্রকার আলোক রশ্মির তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ? অ্যান্সার কি হবে? গামা রে। স্পষ্ট দেখতে পাচ্ছ এখানে কি আছে? গামা রে আছে, তাই না? বুঝতে পারছো নাকি পারো না? এই যে অনেকে লিখছে আইআর, অনেকে লিখছে ইউভি। না ভাই, গামা রে হবে, গামা রে। বুঝে বলো, বুঝে বলো, হ্যাঁ, না বুঝে কেউ উত্তর দিও না। যারা যারা আইআর লিখছো আশা করি তোমরা বুঝতে পারছো। ক্লাস ডিস্টার্ব হইতেছে মাঝে মাঝে, আমিও ফিল করতেছি। আমি ক্লাসের শুরুতেই বলে রাখছি যে ভাই আমার রুমের যে ওয়াইফাই কানেকশনটা আমি এখনও পাই নাই। টাকা পয়সা সব জমা দিয়ে আসছি, ঠিক আছে, বাসা চেঞ্জ করার কারণে এখন ওয়াইফাই কানেকশনটা নেওয়া হয় নাই। তো আমি মোবাইলের ডাটা থেকে কল নিতেছি। কোন শয়তান যেন আমার বারবার ফোন দিচ্ছে, হ্যাঁ, কোনো এক শয়তান আমার বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে। এই জন্য তোমরাও ডিস্টার্ব ফিল করতেছো। আজকে একটা দিন ভাই, একটা দিন। এই ক্লাসটা যখন আমি ইউটিউবে আপলোড করবো না, তখন আর এরকম ঝাপসা থাকবে না। ইউটিউবে আপলোড করলে ক্লিয়ার থাকবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা মোটামুটি আশা করি এটা বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো তার পরের প্রশ্ন কি বলছে? হাইড্রোজেন বর্ণালীর কোন অঞ্চলে লিম্যান সিরিজের উদ্ভব হয়? হাইড্রোজেন বর্ণালীর কোন অঞ্চলে লিম্যান সিরিজের উদ্ভব হয়? তো আমরা একটা জিনিস মাথায় রাখবো যে লিমার বাম পাশে, কি বললাম? লিমার বাম পাশে বখাটে ফিরোজ হাসে। লিমার বাম পাশে বখাটে ফিরোজ হাসে। তো এখান থেকে আমরা মনে রাখবো, লিমা দিয়ে মনে রাখবো লাইমেন, ঠিক আছে, লিমা দিয়ে মনে রাখবো লাইমেন এক। বাম পাশে, বাম দিয়ে মনে রাখবো বামার, তাহলে বাম মানে হচ্ছে দুই, পাশে, পাশে মানে হচ্ছে তিন, পাশে দিয়ে মনে রাখবো প্যাশচেন। খেয়াল করো, বখাটে 4 নম্বরে, বখাটে দিয়ে মনে রাখবো ব্রাকেট, কি ব্রাকেট। ফিরোজ 5, ফিরোজ থেকে মনে রাখবো ফুন্ড। হাসে 6, এটা দিয়ে মনে রাখবো আমরা হ্যামফ্রিস, কি মনে রাখবো? হ্যামফ্রিস, তাই না? তাহলে লাইমেন, বামার, প্যাশচেন, ব্রাকেট, ফুন্ড, হ্যামফ্রিস। এখন মনে রাখবা লাইমেন হচ্ছে তোমার হচ্ছে ইউভি রশ্মি। লাইমেন সিরিজে আমরা কোনটা পাবো? ইউভি রশ্মি পাবো, এটা মাথায় রাখবা। লাইমেন সিরিজে আমরা পাবো কি? ইউভি রশ্মি। বামারে পাবো আমরা ভিআর, বামার ভিআর মানে ভিজাইবল রে, বামার ভিআর। প্যাশচেন, ব্রাকেট, ফুন্ড, হ্যামফ্রিস, এগুলো সবগুলোতে আমরা পাবো আইআর রশ্মি। সবগুলোতে আমরা কি পাবো? আইআর রশ্মি পাবো। তাহলে দেখো, লাইমেন, বামার, লাইমেনে পাচ্ছি আমরা ইউভি রশ্মি। লাইমেন মানে হচ্ছে তোমার 1 নাম্বার কক্ষপথ, অর্থাৎ হাইড্রোজেনের 1 নাম্বার কক্ষপথে যদি কোনো ইলেকট্রন আসে তখন সেখান থেকে কি নির্গত হবে, মানে সেটাকে আমরা তখন কি বলবো? লাইমেন সিরিজ বলবো। 2 নাম্বার কক্ষপথকে আমরা বলবো বামার সিরিজ, 3 নাম্বার কক্ষপথকে আমরা বলবো প্যাশচেন, 4 নাম্বারকে আমরা বলবো ব্রাকেট, 5 নাম্বারকে আমরা বলবো ফুন্ড, 6 নাম্বারকে আমরা বলবো হ্যামফ্রিস। তাহলে দেখো, এই লাইমেন থেকে নির্গত হবে ইউভি, বামার থেকে নির্গত হবে ভিআর, প্যাশচেন, ব্রাকেট, ফুন্ড, হ্যামফ্রিস, এখান থেকে নির্গত হবে কি? আইআর রশ্মি। বুঝতে পারছো? ক্লিয়ার এখান থেকে? তাহলে এখন হাইড্রোজেন বর্ণালীর কোন অঞ্চলে লাইমেন সিরিজের উদ্ভব হয়? তাহলে দেখো তো, কোন অঞ্চলে? ইউভি রশ্মি। ইউভি মানে কি? আলট্রাভায়োলেট, বাংলা মানে কি? অতিবেগুনি। তাহলে অ্যান্সারটা হবে কি? অতিবেগুনি অঞ্চলে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন বর্ণালীর অতিবেগুনি অঞ্চলে কি দেখা যায়? লিম্যান দেখা যায়। যদি প্রশ্ন হতো এরকম যে হাইড্রোজেন বর্ণালীর কোন অঞ্চলে তোমার হচ্ছে বামার সিরিজের উদ্ভব হয়, বামার, যদি লিম্যানের পরিবর্তে বামার বলতো, বামার মানে কি? ভিআর রশ্মি মানে ভিজাইবল রে, তখন অ্যান্সারটা হতো কি? দৃশ্যমান। যদি প্রশ্ন করতো হাইড্রোজেন বর্ণালীর কোন অঞ্চলে লিম্যানের পরিবর্তে যদি আসতো তোমার প্যাশচেন সিরিজের উদ্ভব হয়, প্যাশচেন বলে দিত। দেখো তো, প্যাশচেনে প্যাশচেন, ব্রাকেট, ফুন্ড, হ্যামফ্রিস, এগুলো তো সবগুলোতে কি? আইআর। তাহলে তখন অ্যান্সারটা হতো অবলোহিত। বুঝতে পেরেছো? ক্লিয়ার? কারো কোনো প্রবলেম আছে?
33 জন ক্লাস করতেছে, অনলি 33 জন। ব্যাপারটা দুঃখজনক, হ্যাঁ, অনেক দুঃখজনক। টপিক, আচ্ছা এটা তো তোমার হচ্ছে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেনের যে বর্ণালী, সেই বর্ণালীর টপিক থেকে এই প্রশ্নটা আসছে। আচ্ছা ওকে, এর পরের প্রশ্ন দেখো যে নিম্নের কোন যৌগটি জলীয় দ্রবণে হাইড্রো বিশ্লেষিত হয়? প্রশ্নটা দেখো, প্রশ্নটা আমি একটু মার্ক করি। নিচের কোন যৌগটি জলীয় দ্রবণে হাইড্রো বিশ্লেষিত হয়? হাইড্রো বিশ্লেষিত হয় মানে জিনিসটাকে একটু পেঁচায় লেখছে, মানে আমরা তো ভাত খাই এভাবে, আর যারা এভাবে ভাত খায় এভাবে, তাদের জন্য প্রশ্নটা এরকম, ঠিক আছে, মানে সেই টাইপের প্রশ্ন হয়ে গেছে। হাইড্রো মানে হচ্ছে মানে আর্দ্র, হাইড্রো মানে আর্দ্র, তো আর্দ্র বিশ্লেষিত হয়, এটা সহজে লিখলেই পারতো, বাট হাইড্রো আর্দ্র না লিখে লিখে দিছে হাইড্রো, যাতে পোলাপান একটু কনফিউজড হয়, হ্যাঁ, যাতে মনে করে যে এই টপিকটা অনেক কঠিন, কিন্তু আসলে তো কঠিন কিছু না। তো খেয়াল করো যে তোমার হচ্ছে গিয়া সিলিকন টেট্রাক্লোরাইড, SiCl4, সিলিকন টেট্রাক্লোরাইড, এই যে যৌগটা আছে, এই যৌগটা পানিতে আর্দ্র বিশ্লেষিত হয়, এই যৌগটা পানিতে আর্দ্র বিশ্লেষিত হয়। তো মনে রাখবা যে আমাদের 14 নম্বর গ্রুপ, গ্রুপ 14, গ্রুপ 14তে কে কে আছে? কার্বন, সিলিকন, ঠিক আছে, জার্মেনিয়াম, স্টেনলেস, লেড, এটা হচ্ছে 14 নম্বর গ্রুপে আছে। এখন এটার সঙ্গে ক্লোরিন যদি যুক্ত হয় তাহলে উৎপন্ন হবে CCl4, SiCl4, তারপর জার্মেনিয়াম ক্লোরাইড, GeCl2, স্টেনলেস ক্লোরাইড অথবা SnCl4, তারপর হচ্ছে লেড ক্লোরাইড বা PbCl, ঠিক আছে, এরকম যৌগগুলো উৎপন্ন হবে। এর ভিতরে মনে রাখবা, এর ভিতরে পানিতে আর্দ্র বিশ্লেষিত হয় শুধুমাত্র SiCl4, SiCl4, এটা শুধুমাত্র পানিতে আর্দ্র বিশ্লেষিত হয়, বাদ বাকি একটাও পানিতে আর্দ্র বিশ্লেষিত হয় না। বুঝতে পারছি? ক্লিয়ার? বাদ বাকি একটাও পানিতে আর্দ্র বিশ্লেষিত হয় না। কার কোনো প্রবলেম আছে? কার কোনো প্রবলেম আছে? অ্যান্সারটা কি হবে এখানে? অ্যান্সারটা হচ্ছে বি, SiCl4। ওকে, কার কোনো কনফিউশন? আশা করি কনফিউশন থাকার কথা না। আচ্ছা, এর পরের প্রশ্নটা কি বলছে দেখো তো। 9 নম্বর প্রশ্নে বলছে ধোঁয়া নির্গতকারী সালফিউরিক, পাশে ব্র্যাকেটে বলে দেওয়া আছে অলিয়াম, এর সংকেত কোনটা? এর সংকেত কোনটা? তো আমরা স্পর্শ পদ্ধতিতে কি সালফিউরিক অ্যাসিড উৎপাদন করছি? স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড কি উৎপাদন করছি? করার তো কথা, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন করার কথা, কারণ 19 এইটা না পড়লে পাস করা যায় না, ঠিক আছে। তো খেয়াল করো যে ফার্স্ট অফ অল আমরা কি করতাম, আমরা সালফার ডাই অক্সাইডের সঙ্গে অক্সিজেন যুক্ত করতাম, ফলে উৎপন্ন হয়তো তোমার সালফার ট্রাই অক্সাইড। এই সালফার ট্রাই অক্সাইডের সঙ্গে আমরা কি যুক্ত করতাম? পানি যুক্ত করতাম। পানি যুক্ত করলে কি আসতো? H2SO4। এই H2SO4 এর সঙ্গে আমরা আবার হচ্ছে গিয়া তোমার যুক্ত করতাম সালফার ডাই অক্সাইড, ফলে আমরা সালফার ট্রাই অক্সাইড যুক্ত করতাম, ফলে আমরা পাইতাম H2S2O7। তো যখন এই H2S2O7 উৎপন্ন হইতো তখন হচ্ছে কি প্রচুর পরিমাণে ধোঁয়া সৃষ্টি হইতো, প্রচুর পরিমাণে কি সৃষ্টি হইতো? ধোঁয়া সৃষ্টি হইতো। এবং এই যে ধোঁয়া সৃষ্টিকারী যে যৌগটা, এই যৌগটাকে বলা হয় অলিয়াম। এই যৌগটাকে কি বলা হয়? অলিয়াম, ঠিক আছে। এখন আমার একটা কোশ্চেন তোমাদের কাছে, সেই কোশ্চেনটা হচ্ছে এই যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ, এই বিক্রিয়াটা তাপ উৎপাদী বিক্রিয়া না তাপহারী বিক্রিয়া? একটু বলো তো। একদম প্রথমে যে বিক্রিয়াটা দেখতে পাচ্ছ সালফার ডাই অক্সাইডের সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে, তাহলে এই বিক্রিয়াটা তাপ উৎপাদী নাকি তাপহারী? একটু বলো, এই বিক্রিয়াটা তাপ উৎপাদী নাকি তাপহারী? আচ্ছা, কেন হয় না? আসলে কেনর ব্যাখ্যা দিতে গেলে না এখন আমার হচ্ছে হাইড্রেশন এনথালপি পড়ানো লাগবে, ল্যাটিস এনথালপি পড়ানো লাগবে, মানে জিনিসটা তখন একটু রিটেনের দিকে চলে যাবে। সো আমি চাচ্ছি না ওই যে রিটেনের দিকে যাইতে, বুঝছো? আচ্ছা, তো আমাকে একটু উত্তর দাও যে এইখানে এই যে প্রথম যে বিক্রিয়াটা লিখছি, এটা তাপ উৎপাদী নাকি তাপহারী বিক্রিয়া? তাপ উৎপাদী নাকি তাপহারী বিক্রিয়া, কি হবে এটা? তাপ উৎপাদী। আচ্ছা আচ্ছা, ইয়েস। আচ্ছা, আজমাইন লিখছে দহন বিক্রিয়া, হ্যাঁ এটাও ঠিক আছে, কিন্তু দেখো যে আমরা যখনই কোনো কিছুর সঙ্গে অক্সিজেন যুক্ত করব, মনে করো যে হচ্ছে কি আজমাইনের সঙ্গে আমরা অক্সিজেন যুক্ত করে দিচ্ছি, আজমাইন,
ঠিক আছে, আজমাইনের সঙ্গে আমরা কি যুক্ত করে দিলাম, অক্সিজেন যুক্ত করে দিলাম, তখন এই বিক্রিয়ার নাম হবে আজমাইনের দহন বিক্রিয়া। ঠিক আছে, হ্যাঁ, মনে করো আমি মাহিনের সঙ্গে আমরা কি করলাম, অক্সিজেন যুক্ত করে দিলাম, তাহলে সেটা হবে মাহিনের দহন বিক্রিয়া। হ্যাঁ, বুঝছো? তো যত দহন বিক্রিয়া আছে, ম্যাক্সিমাম দহন বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ম্যাক্সিমাম দহন বিক্রিয়া হচ্ছে তোমার কি, তাপ উৎপাদী বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। এখন আমার মনের প্রশ্ন হচ্ছে ভাই, এইখানে প্রভাবক হিসাবে কাকে কাকে ব্যবহার করা যাবে? এখানে প্রভাবক হিসাবে কাকে কাকে ব্যবহার করা যাবে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই বিক্রিয়াতে প্রভাবক হিসাবে কাকে কাকে ব্যবহার করা যাবে? দেখি কে সবার আগে উত্তর দিতে পারে, দেখি কে সবার আগে উত্তর দিতে পারে। আচ্ছা, আচ্ছা, মরিয়ম লিখছে লোহা এবং Al2O3। না আপু, না। স্মিতা তাসনিম লিখছে V2O5 প্লাটিনাম, মানে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড এবং প্লাটিনাম। ভেরি গুড, বাট আমি আরো ডিফারেন্ট কিছু চাচ্ছি, যে দেখি কেউ ডিফারেন্ট কোনো অ্যান্সার দেয় কিনা। ভাই আমি আরো ডিফারেন্ট কিছু চাচ্ছি, যে এই বিক্রিয়াতে আমরা সবাই জানি যে প্লাটিনাম এবং ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ব্যবহার করা হয়, বাট এইটা ব্যতীত অন্য কোনো কিছু ইউজ করা হয় কিনা, আমি জাস্ট এইটা তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি ভাই, এইটা জানতে চাচ্ছি। এইটা ব্যতীত অন্য কোনো কিছু ইউজ করা হয় কিনা। আমরা অলরেডি জানতে পারছি প্লাটিনাম এবং ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড ব্যবহার করা হয়। আচ্ছা, প্লাটিনামটাও সলিড, ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইডটাও সলিড, মানে কঠিন পদার্থ। এবং এরা দুইজন ব্যতীত নাইট্রিক অক্সাইড আছে যেটা গ্যাসীয়, সেটাও তোমার হচ্ছে গিয়ে এই বিক্রিয়াতে প্রভাবক হিসাবে কাজ করে। তাহলে সালফার ডাইঅক্সাইড থেকে আমরা যখন সালফার ট্রাইঅক্সাইড উৎপাদন করব, তখন আমাদের টোটাল 3টা প্রভাবক থাকতে পারে। কি কি? প্লাটিনাম অথবা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড অথবা নাইট্রিক অক্সাইড। এখন খেয়াল করো, ভালো করে এই কথাটা মন দিয়ে শুনবা। প্লাটিনাম অথবা ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড যখন আমরা ব্যবহার করব, তখন এই বিক্রিয়াটা হয়ে যাবে 4 ধাপে। এই বিক্রিয়াটা কয় ধাপে ঘটবে? 4 ধাপে ঘটবে। বুঝতে পারছো? তাহলে প্লাটিনাম ব্যবহার করলে এই বিক্রিয়া কয় ধাপে ঘটবে? 4 ধাপে ঘটবে। আর নাইট্রিক অক্সাইড ব্যবহার করলে এই বিক্রিয়াটা ঘটবে 2 ধাপে। এই বিক্রিয়াটা কয় ধাপে ঘটবে? 2 ধাপে ঘটবে। এখন এই যে স্তব্ধ সারিয়ার নীলাশা, এখন নীলাশা কোশ্চেন করবে যে ভাই কেমনে, এটা কেমনে হয়। এখন এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের চলে যাওয়া লাগবে 4র্থ অধ্যায়ে, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 4র্থ অধ্যায় যে প্রভাবক টপিকটা আছে, সেই প্রভাবক টপিকে চলে যেতে হবে। তো আমি সেই প্রভাবক টপিকে একটু চলে যাই, চলে গিয়ে একটু হালকার উপরে তোমাদেরকে বুঝাই। দেখো, অ্যাকচুয়ালি প্রভাবক বেসিক্যালি 2ভাবে কাজ করে। প্রভাবক 2ভাবে কাজ করে। একটা হচ্ছে তোমার অধিশোষণের মাধ্যমে, কি বললাম, অধিশোষণের মাধ্যমে। আরেকটা হচ্ছে তোমার অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। এখন কখন অধিশোষণ ঘটবে? কখন অধিশোষণ ঘটবে? যদি বিক্রিয়ার দশা অসমসত্ব দশা হয়। কি বললাম? যদি বিক্রিয়ার দশা অসমসত্ব দশা হয়। আর কখন অন্তর্বর্তী যৌগ গঠিত হবে? যখন বিক্রিয়ার দশা সমসত্ব দশা হবে। এখন তোমরা প্রশ্ন করবা যে ভাই এই অসমসত্ব দশা কখন আসবে আর সমসত্ব দশা কখন আসবে? এইটা তো আমার ছোট্ট ব্রেন নিতে পারতেছে না। ভাই থামো, একটু ওয়েট করো। তোমার ছোট্ট ব্রেন কিভাবে নেয় এটা আমার দায়িত্ব। খেয়াল করো, সালফার ডাইঅক্সাইড কি? গ্যাসীয়। সালফার ডাইঅক্সাইড হচ্ছে গ্যাসীয়। অক্সিজেনটা কি? গ্যাসীয়। ঠিক আছে, তার সঙ্গে আমরা প্রভাবক হিসেবে দিলাম প্লাটিনাম। প্লাটিনামটা কি? সলিড। উৎপন্ন হচ্ছে কি? সালফার ট্রাইঅক্সাইড, যেটা গ্যাসীয়। এখন খেয়াল করো, দেখো যে বিক্রিয়ক উৎপাদ সবগুলো একই দশায় আছে। বিক্রিয়ক আছে গ্যাসীয়তে, বিক্রিয়ক আছে গ্যাসীয়তে, উৎপাদও আছে গ্যাসীয়তে, বাট প্রভাবকটা কিসে আছে? সলিডে আছে না? তাহলে এদের দশাগুলো কি মিলছে? দশাগুলো কিন্তু মেলে নাই, কারণ একটা সলিডে আছে, বাদ বাকি সবগুলো কিসে আছে? গ্যাসীয়তে আছে। যেহেতু দশা মেলে নাই, তখন এই অবস্থাকে বলা হবে অসমসত্ব দশা। এবং এই অবস্থায় প্রভাবক অধিশোষণ পদ্ধতিতে কাজ করবে এবং তখন বিক্রিয়া হবে 4 ধাপে। বিক্রিয়া হবে কয় ধাপে? 4 ধাপে বিক্রিয়াটা ঘটবে। কথা বুঝতে পারছো? এবার খেয়াল করো, অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে এটা কিভাবে ঘটে? যখন সমসত্ব দশা থাকে। যখন কি থাকে? সমসত্ব দশা থাকে। দেখো কিরকম হয়।
সালফার ট্রাই অক্সাইড আছে গ্যাসীয় অবস্থায়, তার সঙ্গে আমরা অক্সিজেন যুক্ত করতেছি, সেটাও আছে গ্যাসীয় অবস্থায়। প্রভাবক হিসাবে নাইট্রিক অক্সাইড দিলাম, সেটাও আছে গ্যাসীয় অবস্থায়। উৎপন্ন হলো সালফার ট্রাই অক্সাইড, সেটাও আছে গ্যাসীয় অবস্থায়। তাহলে দেখো এই বিক্রিয়ায়, খেয়াল করো, এই বিক্রিয়ায় বিক্রিয়ক, উৎপাদ, প্রভাবক সবাই কি সেম গ্যাসীয় দশায় আছে না? সবাই কি আছে? সেম দশায় আছে, একই দশায় আছে। এই জন্য এই দশাটাকে বলা হয় সমসত্ব দশা। আর সমসত্ব দশা যখনই আসবে তখন অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে বিক্রিয়াটা সম্পন্ন হবে এবং বিক্রিয়াটা হবে তোমার টোটাল 2 ধাপে। বুঝতে পেরেছো? এই বাচ্চারা বুঝতে পেরেছো? আচ্ছা, একটু জানতে চাচ্ছি বুঝতে পারছো কি পারো নাই? ও সরি, এখানে SO3 লিখে ফেলছি না? আচ্ছা সরি, এখানে SO2 হবে, SO2। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে প্রভাবকের ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আমরা একটা পড়তে গিয়ে অনেক কিছু শিখে ফেললাম। এরকম ভাবেই আমরা একটা একটা প্রশ্ন করতে গিয়ে অনেকগুলো প্রশ্ন সলভ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখো, আমরা তারপরে 10 নম্বর প্রশ্নে যাই, যে ক্রোমিয়ামের তৃতীয় শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? এটা একদম বাচ্চাদের একটা প্রশ্ন। আমরা যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে পাবো কি 3s2 3p6 4s1 3d কত 5 পাই না, 3d5। তাহলে দেখো তো তৃতীয় শক্তি স্তরে কয়টা আছে? এসে আছে 2টা, পিতে আছে 6টা, আর ডিতে আছে 5টা। টোটাল কত হয়? 13। টোটাল কত হচ্ছে? 13 হচ্ছে। তাহলে ক্রোমিয়ামের তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 13টা ইলেকট্রন আছে। এটা একদম বাচ্চাদের প্রশ্ন, এখানে কারো কোনো প্রবলেম হবে না। আশা করি এখানে কারো কোনো প্রবলেম হবে না। বাট আমার কিউরিয়াস মন তোমাদের কাছে জানতে চাচ্ছে যে ভাই কপারের তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? আমার মনটা জানতে চাচ্ছে ভাই কপারের তৃতীয় শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? আচ্ছা, এই যে স্তব্ধ শাহরিয়ার, তুমি ছেলে না মেয়ে আমি বুঝতেছি না। হ্যাঁ, মানে একবার মনে হচ্ছে তুমি মেয়ে আর একবার মনে হচ্ছে ছেলে। খুবই কষ্ট হচ্ছে আমার। হ্যাঁ, তো তুমি বললা 5টা, কিন্তু একটু যদি চিন্তা ভাবনা করতা তাহলে তো পারতা না? একটু চিন্তা ভাবনা করলেই কিন্তু পারতা। আচ্ছা, কপারের এটা কি হবে বলো তো একটু, কপারেরটা কি হবে? কপারের কত হবে অ্যান্সার? আচ্ছা 18, ইয়েস, ভেরি গুড। আচ্ছা, এই যে আজমাইন লেখছে 28টা। কেন ভাই 28টা কোন দিক থেকে হয় ভাই? একটু হিসাব কর। আচ্ছা, তাহলে আমি যদি বলি এখন ভাই লোহার তৃতীয় শক্তি স্তরে কয়টা আছে? হিসাব করো। দেখো লোহার ইলেকট্রন বিন্যাস করে তুমি পাবা 3s2 3p6 4s2 3d6। তাহলে ডিতে আছে 6টা, পিতে আছে 6টা, এসে আছে 2টা। যোগ করো, 6 6 12, 12 আর 2 14। তাহলে লোহার তৃতীয় শক্তি স্তরে আছে 14টা, কপারের তৃতীয় শক্তি স্তরে হয় 18টা। ক্লিয়ার? আচ্ছা, তারপরের প্রশ্নতে আমরা যাই, দেখি যে এবারে পরের প্রশ্ন বলছে কি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কি? দেখো ইলেকট্রন বিন্যাসকে আমরা অনেকে হেলাফেলা করি, ঠিক আছে? অনেকে আমরা হেলাফেলা করি যে ইলেকট্রন বিন্যাস লাগে না, কারণ ইলেকট্রন বিন্যাস খুবই সহজ একটা টপিক, আমরা সবাই পারি। তো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস এটা তোমরা পারবা, এমন কোনো কঠিন কিছু না যেটা তোমরা পারবা না। তবে আমি একটু বলবো যে ভাই তোমরা মেইন বই থেকে RU এবং RH এদের ইলেকট্রন বিন্যাসটা দেখবা। RU এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 44 এবং এই প্রশ্নটা না রাজশাহী ইউনিভার্সিটির এক্স কোশ্চেন RU। যদিও এখন রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা আমাদের নাই সামনে, রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা শেষ, বাট কাজে লাগতে পারে। RU এবং RH, রুথেনিয়াম এবং রোডিয়াম, এই দুটার ইলেকট্রন বিন্যাস তোমরা মেইন বই থেকে ভালো করে দেখবে। এবং কেন দেখতে বলতেছি এটা দেখার পরেই বুঝতে পারবে।
কেন যে দেখতে বলতেছি, এটা দেখার পরেই বুঝতে পারবে, হয়তো এখন বুঝবে না, বাট এটা দেখার পরে বুঝতে পারবে। ক্লিয়ার? ওকে, এরপরের টপিকে আমরা চলে যাই। এবার বলছি কি, কোনটি পানিতে অদ্রবণীয়? 12 নম্বর প্রশ্ন, যে কোনটি পানিতে অদ্রবণীয়? শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি 2015-16। ঠিক আছে, কোনটি পানিতে অদ্রবণীয়? আচ্ছা, তো আমি বলবো যে ভাই, তোমাদের যাদের বই নাই, কবির স্যারের যে বইটা আছে, কবির স্যারের কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কথাটা বুঝো, কবির স্যারের কেমিস্ট্রি ফার্স্ট পেপারে এই টপিকটা একদম হুবহু তুলে দেওয়া আছে, একদম হুবহু তুলে দেওয়া আছে যে কোন টপিকটা মানে কোনটা দ্রবণীয় আর কোনটা অদ্রবণীয়, এরকম ছক করে দেওয়া আছে যে পানিতে দ্রবণীয় সমূহ আর হচ্ছে পানিতে অদ্রবণীয় সমূহ। ঠিক আছে, পানিতে দ্রবণীয় এবং অদ্রবণীয় এই টপিকগুলো দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, তো আসলে আমার কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নের উত্তরটা একটু ভুল আছে, একটু ভুল আছে আমার কাছে এটা মনে হচ্ছে। কারণ দেখো যে এখানে উত্তর হয় দুইটা, সরি উত্তর হয় উত্তর হয় হচ্ছে গিয়া এইটা, বেরিয়াম সালফেট। ঠিক আছে, উত্তর হচ্ছে গিয়া বেরিয়াম সালফেট, এইটা পানিতে অদ্রবণীয়। ঠিক আছে, এইটা পানিতে অদ্রবণীয়, বুঝছো? এইটা পানিতে অদ্রবণীয় বেরিয়াম সালফেট। কারণ কি, এটা হাজারিনাগ স্যারের বইতে সরাসরি দেওয়া আছে, হাজারিনাগ স্যারের বইয়ের যে এমসিকিউ আছে, এমসিকিউতে সরাসরি দেওয়া আছে বেরিয়াম সালফেট। আচ্ছা, আর একটা হচ্ছে যে কেমিস্ট্রি প্লাস বই, হ্যাঁ, কেমিস্ট্রি প্লাস বইটা যাদের কাছে আছে তারাও দেখতে পারো, কেমিস্ট্রি প্লাস বইতে কিন্তু এই যে দ্রবণীয় কোনটা অদ্রবণীয় কোনটা এইটা সরাসরি দেওয়া আছে। দ্রবণীয় কোনটা অদ্রবণীয় কোনটা এটা একদম সরাসরি দেওয়া আছে। আর যদি সেটাও না পারো, একটা কষ্ট করে আমি এখন একটা ভিডিও লিঙ্ক শেয়ার করব তোমাদের এখানে, দাঁড়াও, কমেন্টে আমি একটা ভিডিও লিঙ্ক শেয়ার করব, ওই ভিডিওটা দেখবা যে পানিতে দ্রবণীয় কোনটা আর অদ্রবণীয় কোনটা। এটা নিয়ে আমি অনেক আগে একটা ভিডিও করছিলাম ট্রিক্স আকারে, কিন্তু আমার নিজের কাছে এখন আমার ট্রিক্সটা মনে নাই, কারণ কত কিছু মাথায় রাখবো বলো, কেমিস্ট্রি মাথায় রাখবো না নিজের পড়াশোনা মাথায় রাখবো। তো আমি একটু তোমাদেরকে সেই ভিডিওটা শেয়ার করি, দাঁড়াও। পানিতে দ্রবণীয় অদ্রবণীয়, আমি নিজেই খুঁজে পাচ্ছি না এত ভিডিও। ওকে, পেয়ে গেছি, এটা নিয়ে আমি একটা ভিডিও করছিলাম। আচ্ছা, সেইটা দিলাম। পার্ট 1 পার্ট 2 দুইটা আছে, তো দুইটাই আমি দিয়ে দিচ্ছি। ইয়েস, এই যে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি অলরেডি দিয়ে দিছি, তো তোমরা এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, যে কোনটা পানিতে দ্রবণীয় আর কোনটা পানিতে অদ্রবণীয়, ট্রিক্সটা কীভাবে মাথায় রাখবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, তো এখন একজনে কমেন্ট করলা দেখলাম যে ভাই কোনটা পানিতে দ্রবণীয় আর কোনটা পানিতে অদ্রবণীয়, এটা একটু বুঝাইয়া দেন। হ্যাঁ, আসলে ভাই এটা বোঝার কিছু নাই, এখানে এটা মুখস্থ রাখতে হবে। কেমিস্ট্রির কিছু কিছু টপিক আছে যেগুলো আসলে তুমি যদি বুঝতে যাও বুঝতে পারবা না, যেমন বিক্রিয়ার ক্রম পড়াশোনা করার পরে দেখবা যে বিক্রিয়ার ক্রম আসলে যেটা থিওরিটিক্যালি এটাকে কখনোই প্রুফ করা যায় না, এটাকে হচ্ছে প্র্যাকটিক্যালি প্রুফ করতে হয় বা প্র্যাকটিক্যালি এটাকে হিসাব নিকাশ করতে হয়। তারপর বিক্রিয়ার আণবিকত্ব, এটাও প্র্যাকটিক্যালি হিসাব নিকাশ করতে হয়। ঠিক আছে, কিছু কিছু টপিক আছে যেগুলো কেমিস্ট্রি তুমি হচ্ছে কি যদি প্র্যাকটিক্যালি না করো তাহলে সেটা বুঝবা না।
যে এখন কোনটা পানিতে দ্রবণীয় হবে আর কোনটা পানিতে অদ্রবণীয় হবে, এটা বেসিক্যালি অণুর প্রপার্টিজের উপর ডিপেন্ড করে, নির্দিষ্ট কোনো তেমন কোনো নিয়ম নেই। তারপরও শর্টকাট টেকনিক যেটা আছে সেটা হচ্ছে আমি তোমাদের এই যে লিঙ্ক দিয়ে দিছি, সেখান থেকে তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে তোমার, এই প্রশ্নটা একটু ব্যতিক্রম, এই প্রশ্নটা আমি এখানে কেন অ্যাড করছি আমি নিজেও জানি না, ব্যতিক্রম লাগছে তাই একটু অ্যাড করছি। যে ক্যারিয়াস পদ্ধতিতে, দ্বারা আমি প্রশ্নটা হাইলাইট করি, ক্যারিয়াস পদ্ধতিতে 0.186 গ্রাম জৈব যৌগ থেকে 0.475 গ্রাম সিলভার ক্লোরাইড পাওয়া যায়, তাহলে উক্ত যৌগে তোমার হচ্ছে গিয়ে ক্লোরিনের শতকরা হার কত? ঠিক আছে, ক্যারিয়াস পদ্ধতিতে 0.86 গ্রাম জৈব যৌগ থেকে এত গ্রাম কি পাওয়া যায়? সিলভার ক্লোরাইড পাওয়া যায়, তাহলে উক্ত যৌগে জৈব যৌগের শতকরা হার কত? ঠিক আছে, আচ্ছা সরি, ক্লোরিনের শতকরা হার কত? তো এখন একটা যৌগে যদি মৌলের শতকরা হার নির্ণয় করতে যাও, যৌগে মৌলের শতকরা হার যদি নির্ণয় করতে চাও, তখন তোমাকে একটা সূত্র সরাসরি মাথায় রাখবা, সরাসরি একটা সূত্র মাথায় রাখবা, সেটা হচ্ছে তোমার AM/MW × 100। ঠিক আছে, AM/MW × 100। এখানে ক্যারিয়াস পদ্ধতি বললো না বার্জেলিয়াস পদ্ধতি বললো না তোমার হচ্ছে গিয়া ফিশার ট্রফস পদ্ধতি বললো, এইটা দেখার বিষয় না, এইটা তোমার দেখার দরকার নাই। এইখানে বলছে যে এমন একটা জৈব যৌগ থেকে আমরা কি পাচ্ছি? এতখানি সিলভার ক্লোরাইড পাচ্ছি। কি পাচ্ছি? এতখানি সিলভার ক্লোরাইড পাচ্ছি। তাহলে এই সিলভার ক্লোরাইডের শতকরা হার কত, এইটা আমাদেরকে নির্ণয় করতে হবে, রাইট? আচ্ছা, তাহলে সূত্র কি দেখো তো, যে কোনো যৌগে মৌলের শতকরা হার নির্ণয়ের সূত্র AM/MW × 100। আচ্ছা, এখন এই যে এমটা আছে, ঠিক আছে, এই যে এমটা আছে ছোট হাতের যে এম, সেই ছোট হাতের এম এর পরিচয়টা লিখে নাও। ছোট হাতের এম এর পরিচয়টা হচ্ছে তোমার মৌলের ভর, মৌলের পারমাণবিক ভর। এই যে বড় হাতের এম আছে, এই যে বড় হাতের এম, এটা হচ্ছে যৌগের পারমাণবিক ভর। যৌগের তার পারমাণবিক ভর হয় না, যৌগের হয় আণবিক ভর, যৌগের আণবিক ভর। ডাব্লু, এই যে ডাব্লুটা আছে বড় হাতের ডাব্লু, এই ডাব্লু দ্বারা কি বোঝাচ্ছে? এই ডাব্লু দ্বারা বোঝাচ্ছে যে আমরা কোথা থেকে যৌগটাকে পাচ্ছি, ঠিক আছে, কোথা থেকে যৌগটাকে পাচ্ছি তার ভর, ঠিক আছে, বা উৎপাদে মানে যেখান থেকে যৌগ পাচ্ছি তার ভর, যেখান থেকে যৌগ পাই তার ভর। ওকে, আর এই যে ছোট হাতের এ, এই ছোট হাতের এর কি পরিচয় দিছি ধীরে, এই ছোট হাতের এ হচ্ছে আমরা কতটুকু পাইছি, কতটুকু যৌগ পাইছি সেই যৌগের ভর, কতটুকু যৌগের, বা আমরা বলতে পারি যৌগের ভর, সোজা বাংলায় যৌগের ভর, যৌগের ভর। ক্লিয়ার? বুঝতে পারতেছো? এইটুকু মুখস্থ রাখতে হবে, সূত্রটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, সূত্রটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, গ্রুপে দিলে ভালো হতো এটা, তাই না? গ্রুপে আমি দিয়ে দেবো ভাই, গ্রুপে আমি দিয়ে দেবো, ঠিক আছে, গ্রুপে আমি দিয়ে দেবো। আটকে গেছে, আবার আটকে গেছে না? আচ্ছা, একজনে বারবার কমেন্ট করতেছে শিরায় শিরায় রক্ত, মাহিন ভাইয়ের ভক্ত। ভাই তুই একটু থাম, ঠিক আছে, সমস্যা নাই, তুই আমার ভক্ত আমি বুঝতেছি, কিন্তু আমি আজকে মন মতো শান্তি মতো ক্লাস নিতে পারতেছি না, এটা আমার জন্য খুবই প্যাথেটিক লাগতেছে, কারণ এ ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে, এদিকে এই প্রবলেম, ওদিকে ওই প্রবলেম, ঠিক আছে, এটার জন্য আমার নিজেরও মেজাজ খারাপ আছে। আচ্ছা, ওকে, দেখো তো এখন আমাদের এইখানে প্রশ্নে 0.186 গ্রাম এই যে জৈব যৌগটা আছে, এখান থেকে আমরা কতখানি ক্লোরিন পাচ্ছি, সিলভার ক্লোরাইড পাচ্ছি যৌগ থেকে 0.475 গ্রাম, ঠিক আছে। তাহলে আমরা এখন এভাবে লিখতে পারি যে তোমার হচ্ছে গিয়ে এই যে দেখো, যেখান থেকে যৌগ পাচ্ছি তার ভর, কোথা থেকে যৌগ পাচ্ছি? জৈব যৌগ থেকে, তার ভর কত? 0.186। ওকে, কতখানি কি পাচ্ছি? সিলভার ক্লোরাইড পাচ্ছি। তাহলে সিলভার ক্লোরাইড মানে যৌগের ভর, আমাদের যে যৌগটা আছে সেই যৌগের ভর 0.475 গ্রাম। ওকে, কি পাচ্ছি? সিলভার ক্লোরাইড পাচ্ছি, তাই না? সিলভার ক্লোরাইড। এখন দেখো তো এখানে আমাদের দুইটা আছে, একটা হচ্ছে ছোট হাতের এম, একটা হচ্ছে বড় হাতের এম। তাহলে যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর। এখন সিলভার ক্লোরাইডে তুমি যদি আণবিক ভর হিসাব করো, সিলভার ক্লোরাইডের আণবিক ভর যদি হিসাব করে দেখো, সিলভারের হচ্ছে তোমার 107,
বা 108 বলা যায় এটাকে, ঠিক আছে। সিলভারের 108 আর ক্লোরিনের হচ্ছে তোমার 35.5। তুমি যদি যোগ করো, যোগ করলে পাবা 143.5, তাই না? তাহলে এই যে বড় হাতের এম এর ভ্যালু কত? 143.5। আর এবার কি মৌলের পারমাণবিক ভর, দেখো তো আমরা কোন মৌলটা পাচ্ছি, ক্লোরিন পাচ্ছি না? ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5। তাহলে এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুটা তুমি এখানে ইনপুট করো, ইনপুট করার পরে তুমি তোমার হিসাবটা পাবা। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি এইরকম টাইপের প্রশ্ন হয় তাহলে এইখানে খুব কঠিন কোনো ভ্যালু দেবে না। মনে করো যে এখানে 0.186 দিচ্ছে আর এখানে 0.475 দিচ্ছে, এরকম দেবে না। হয়তো দেবে একটু তোমার মনে করো যে সহজ কোনো ভ্যালু দেবে, যেটা দিয়ে তুমি খুব সহজেই হাতে হিসাব নিকাশ করতে পারো, ঠিক আছে। ক্যালকুলেটর যাতে তোমার দরকার না হয়, এরকম ভ্যালু দিয়েই প্রশ্ন করা হবে। আর প্রশ্ন খুব বেশি কঠিন হবে না, কেমিস্ট্রি প্রশ্ন খুব বেশি কঠিন হবে না, বায়োলজি প্রশ্ন কঠিন হবে না, ঠিক আছে। কোনো প্রশ্নই কঠিন হবে না, প্রশ্ন ইজি হবে। তোমরা স্ট্রং থাকতে হবে, তোমাদেরকে স্ট্রং যদি থাকো তাহলে মেন্টালি যদি স্ট্রং থাকো তাহলেই পরীক্ষায় পারবা। আচ্ছা, এবার দেখো পরে বলছি কি 14 নম্বর প্রশ্নে বলছি কি সোডিয়াম শিখার বর্ণ কি? সোডিয়াম শিখার বর্ণ মানে আমরা ওই যে শিখা পরীক্ষা করি না, শিখা পরীক্ষায় সোডিয়ামের বর্ণ কি? তো এগুলো তোমাদের সবার জানা আছে। সোডিয়াম সোনালী হলুদ, তাই না? সোডিয়াম কি বললাম? সোনালী হলুদ। তারপরে দেখো পটাশিয়াম কেমন? পটাশিয়াম হচ্ছে বেগুনি। পটাশিয়াম বললেই আমার কাছে মাথায় মনে পড়ে কালো বেগুন। পটাশিয়াম বললেই মাথায় আসে পটাশিয়াম কালো বেগুন। পটাশিয়াম বললেই কালো বেগুন, ঠিক আছে, মানে বেগুনি, সোজা কথায় পটাশিয়ামের বর্ণ বেগুনি। ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল। আমি বললি তোমরা একটু শোনো, ক্যালসিয়াম হচ্ছে ইটের মতো লাল। তারপরে স্ট্রোনশিয়াম টকটকে লাল। বেরিয়াম কেমন সবুজ বলতে পারো? অ্যাপেল গ্রিন মানে আপেলের মতো সবুজ। এখন গ্রিন অ্যাপেল তো তোমরা দেখছো না, গ্রিন অ্যাপেল খাইছো, তো এইটা এরকম কালার, ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, তো আমি আর বললাম না। তারপরে দেখো ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি? এটা হচ্ছে তোমার সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রশ্ন, এটাও পারবা। ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস পারবা, কঠিন কিছু না। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখি যে নিম্নের কোন ইলেকট্রন বিন্যাসটি ভূমি স্তর পরমাণুর জন্য সঠিক নয়? ভূমি স্তর পরমাণুর জন্য সঠিক নয়। প্রশ্নটা পরে খুব কঠিন মনে হচ্ছে, আমার কাছে খুব কঠিন মনে হচ্ছে, জানলে এত কঠিন প্রশ্ন কেমনে দেয়? আসলে কঠিন না। দেখো এখানে কি কি আছে, আমাদের কাছে অপশন দেখতে হবে। এই টাইপের প্রশ্নের জন্য আমাদের কি করতে হবে? অপশন চেক করতে হবে। অপশন চেক করা ছাড়া কোনো উপায় নাই, বুঝতে পারছো? এগুলোর জন্য আমাদের অপশন চেক করা ছাড়া কোনো উপায় নেই। তো খেয়াল করো, এখানে আছে ক্যালসিয়াম, তারপরে আছে তোমার হচ্ছে গিয়ে ফসফরাস, তারপর হচ্ছে গিয়ে তোমার আছে লোহা, তারপর হচ্ছে তোমার কপারের হচ্ছে 29। আচ্ছা, এখন খেয়াল করো যে বলছে ভূমি স্তর পরমাণুর জন্য সঠিক নয়। তাহলে দেখি তো আমরা ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কি ঠিক আছে কিনা। দেখো তো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, হ্যাঁ ক্যালসিয়াম ঠিক আছে। ফসফরাস 1s2 2s2 2p6 3s2 3p1 4s2, বা এখানে তো 3p3 হবে, 4s2 কেমনে আসে? এখানে ভূমি স্তর বললো না কি স্তর বললো এটা দেখার বিষয় না, মানে আমার কাছে জানতে চাইছে কোনটার ইলেকট্রন বিন্যাস ভুল। তাহলে আমি কোথায় ইলেকট্রন বিন্যাস ভুল আছে সেটা বের করার চেষ্টা করি। তো আমি দেখতে পাচ্ছি যে ফসফরাস ইলেকট্রন বিন্যাস এখানে ভুল আছে। কারণ কি? ফসফরাসের হবে তোমার 3p3 হবে, বাট ওরা কি করছে 3p1 দিছে আর দিছে 4s2। তো এটা তো সম্ভব না ভাই, এটা কি সম্ভব না। তাহলে ফসফরাস ভুল। সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেছি। কারো কোনো কনফিউশন কি আছে এখানে? কারো কোনো কনফিউশন নাই। তারপরের প্রশ্ন দেখো, কোনটি কম্পোজিট কণিকা? খুবই সুন্দর একটা প্রশ্ন, যে কোনটা কম্পোজিট কণা। দেখো যে পরমাণুকে যদি আমরা ভাঙি, পরমাণুকে ভাঙলে টোটাল 3 ধরনের কণা পাওয়া যায়। কি কি? একটা স্থায়ী কণা, অস্থায়ী কণা, আর একটা হচ্ছে কম্পোজিট কণা। কি বললাম? স্থায়ী কণা, অস্থায়ী কণা আর হচ্ছে কম্পোজিট কণা। এখন স্থায়ী কণা কারা কারা? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। কম্পোজিট কণা কারা কারা? আলফা কণা এবং ডিউটেরন কণা। আমি একটু লিখে দিই, কম্পোজিট কণা কারা কারা? আলফা কণা
আরেকটা হচ্ছে তোমার ডিউটেরন কণা, ঠিক আছে, আলফা কণা আর কি ডিউটেরন কণা। এখন দেখো তাহলে আমরা স্থায়ী কণা পাইলাম তিনটা, কি কি, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তারপর হচ্ছে তোমার পাইলাম কয়টা, দুইটা, কম্পোজিট এবং মানে কম্পোজিট কণা পাইলাম দুইটা, আলফা কণা এবং ডিউটেরন কণা। তার মানে বাদ বাকি যত কণা আছে সকল কণা কি অস্থায়ী কণা। তাহলে যদি প্রশ্ন করা হয় যে তোমার হচ্ছে কণা কি, পজিট্রন কোন ধরনের কণা, তারপর হচ্ছে তোমার মেসন কোন ধরনের কণা, বোসন কোন ধরনের কণা, নিউট্রিনো কোন ধরনের কণা, তোমরা কি পারবা না? অবশ্যই পারবা, কারণ এগুলো সব কি অস্থায়ী কণা, কারণ এগুলো স্থায়ীর ভিতরেও নাই, কম্পোজিটের ভিতরেও নাই। ক্লিয়ার? সিম্পল, একদম সিম্পল, একদম সিম্পল। আশা করি বুঝতে পারছো, কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, ইএসইউ এককে ইলেকট্রনের চার্জ কত? আচ্ছা, তো দেখো এটাও খুবই সিম্পল একটা প্রশ্ন, তারপর আমি একবার বলে দিই। ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম্ব, এটা হচ্ছে তোমার এসআই একক, এটা হচ্ছে কি একক, এসআই একক। তারপর হচ্ছে তোমার 4.8 × 10⁻10 ইএসইউ। ইএসইউ এর ফুল মিনিং হচ্ছে ইলেকট্রন স্ট্যাটিক ইউনিট, ইলেকট্রন স্ট্যাটিক ইউনিট, ইএসইউ এর ফুল মিনিং। আর একটা হচ্ছে তোমার 1.6 × 10⁻20 ইএমইউ, ইলেকট্রন, অনেকে বলবে ম্যাগনেটিক ইউনিট, না, ইলেকট্রন ম্যাস ইউনিট। ইএমইউ এর ফুল মিনিং হচ্ছে তোমার ইলেকট্রন ম্যাস ইউনিট, ঠিক আছে, ইলেকট্রন ম্যাস ইউনিট। তাহলে দেখো যে এটা হচ্ছে তোমার এসআই পদ্ধতিতে 1.6 × 10⁻19 কুলম্ব, ঠিক আছে। 4.8 × 10⁻10 ইএসইউ, এটা হচ্ছে তোমার সিজিএস পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতিতে। আর এটা হচ্ছে 1.6 × 10⁻20 ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হচ্ছে 4.8 × 10⁻10 ইএসইউ। আমি ভুলে মাইনাস দিয়ে ফেলছি, সরি, আমি ভুলে মাইনাস দিয়ে ফেলছি, এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। না, ভুলে না, ঠিকই তো আছে, মাইনাসই তো হবে, ঠিকই তো আছে, সরি, মাইনাসই হবে। আচ্ছা, তারপরে নিচের কোনটি ডায়াম্যাগনেটিকের উদাহরণ? খুবই মজার একটা প্রশ্ন, ডায়াম্যাগনেটিকের উদাহরণ। আসো ডায়াম্যাগনেটিক শিখাই। নিচের কোনটা ডায়াম্যাগনেটিকের উদাহরণ? মনে রাখবা, ইলেকট্রন সংখ্যা সর্বশেষ কক্ষপথে, ইলেকট্রন সংখ্যা সর্বশেষ বা শেষ কক্ষপথে, শেষ অরবিটে ইলেকট্রন সংখ্যা, শেষ অরবিটে ইলেকট্রন সংখ্যা যদি জোড় হয়, কি হয়? যদি জোড় হয় তখন সে ডায়াম্যাগনেটিক, তখন সে কি ম্যাগনেটিক? ডায়াম্যাগনেটিক। যদি বিজোড় হয়, যদি বিজোড় হয় তখন সে প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যদি জোড় হয় তখন সে ডায়াম্যাগনেটিক, আর যদি বিজোড় হয় তখন সে প্যারাম্যাগনেটিক। ওকে, এখন আমরা একটার পর একটা অপশন চেক করি, ঠিক আছে, আমরা একটার পর একটা অপশন চেক করি। ফার্স্ট অফ অল আছে ক্রোমিয়াম, ফার্স্ট অফ অল আছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামের সর্বশেষ কক্ষপথ মানে কি? 4s1 3d5। এবার আমরা একটু বক্স পদ্ধতিতে এঁকে দেখি। বক্স পদ্ধতিতে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, মানে হুন্ডের নিয়ম অনুসারে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, দেখো 1 4s1 3d 1 2 3 4 5, আমরা এরকম দেখো তো ক্রোমিয়ামে কি পাচ্ছি? বিজোড় ইলেকট্রন পাচ্ছি না? ক্রোমিয়ামে কি পাচ্ছি? বিজোড় ইলেকট্রন পাচ্ছি। তার মানে ক্রোমিয়ামের সর্বশেষ কক্ষপথে কি আছে? বিজোড় ইলেকট্রন আছে, আর বিজোড় ইলেকট্রন পাইলে সেটা কি হচ্ছে? প্যারা হচ্ছে। তাহলে ক্রোমিয়াম প্যারা। ফেরাম Fe, 2 নম্বর অপশন আছে Fe। তো আমরা কি জানি? ফেনিকো, ফেরাম, নিকেল, কোবাল্ট, এরা সবাই কি? এরা সবাই হচ্ছে তোমার ফেরোম্যাগনেটিক, এরা সবাই ফেরোম্যাগনেটিক। Cu2+, কপার 2+, কপার 2+ মানে কি দেখে তো আমরা একটু এটার ইলেকট্রন বিন্যাস করি। কপার 2+, আসলে অপশনটা একটু ভুল দেওয়া আছে, কপার 2+ ডায়াম্যাগনেটিক হয় না। কপার 2+ দেখো
কপার 2 প্লাস হচ্ছে তোমার 4s0 3d9। তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, দেখো 4s নাই কোনো কিছু, 3d তে 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। দেখো তো সর্বশেষ কক্ষপথে একটা সিঙ্গেল ইলেকট্রন পাচ্ছ না? এটা সিঙ্গেল ইলেকট্রন পাচ্ছ না? সিঙ্গেল ইলেকট্রন থাকলেই, সর্বশেষ কক্ষপথে সিঙ্গেল ইলেকট্রন থাকলেই সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। কপার 2 প্লাসও প্যারাম্যাগনেটিক, কিন্তু কপার প্লাস খেয়াল করো 4s0 3d10, 4s0 3d10। তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, দেখো ইলেকট্রন বিন্যাস করলে দেখো তো কি হয়, 1 2 3 4 5 6 7 8 9 10। কোনো কি তুমি বিজোড় ইলেকট্রন পাচ্ছ, মানে অযুগ্ম বা সিঙ্গেল ইলেকট্রন পাচ্ছ? এখানে কোনো সিঙ্গেল ইলেকট্রন পাচ্ছ না। তাহলে এই যে কপার প্লাস হচ্ছে তোমার ডায়াম্যাগনেটিক। এখানে কপার 2 প্লাস লিখছে ভুলে, ঠিক আছে, এখানে কপার 2 প্লাস ভুলে লিখছে। এটা নেটওয়ার্কের বইয়ের কপি, হ্যাঁ, এখানে ভুলে লিখে ফেলছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যান্সারটা হচ্ছে গিয়ে তোমার সঠিক অ্যান্সারটা এখানে নাই, আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, ইউরেনিয়াম 238 এ নিউট্রন প্রোটনের অনুপাত মান কত? নিউট্রন প্রোটনের অনুপাত মান কত? আচ্ছা, তো দেখো ইউরেনিয়াম 238, এখন ইউরেনিয়াম 238টা হচ্ছে ভর সংখ্যা, ইউরেনিয়াম 235 আছে একটা, আর একটা হচ্ছে ইউরেনিয়াম 238, একটা ভর সংখ্যা, একটা হচ্ছে প্রোটন সংখ্যা, সরি এই দুটাই কি আছে, ভর সংখ্যা দেওয়া আছে। ওকে, তো প্রোটন সংখ্যা তো অলওয়েজ সেম থাকে, তাই না? প্রোটন সংখ্যা কত? 92, তাই না? তাহলে ইউরেনিয়াম 235 একটা, এই আরেকটা হচ্ছে যে 238 এই। এখন এখানে প্রোটন এবং কিসের অনুপাত চাইছে? নিউট্রন সংখ্যার অনুপাত চাইছে। তাহলে আমরা নিউট্রন সংখ্যা বের করি, 238 মাইনাস 92 কত আসে দেখো তো? 238 থেকে আমি যদি 92 মাইনাস করি তাহলে আসে 146। তাহলে আগে কি বলছে? নিউট্রন কথা বলছে, তারপরে বলছে প্রোটন। তাহলে 146 বাই 92, এই বাকি হিসাব তোমরা পারবা না? বাকি হিসাব পারবা, তো হিসাব করলে দেখো আসে কত অ্যান্সার? 1.59। অ্যান্সারটা কত আসে? 1.59। তো একটা কথা মনে রাখবা যে নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার অনুপাত, 1.3-র চেয়ে বেশি হলেই, 1.3-র চেয়ে বেশি হলেই সেটা হচ্ছে তোমার তেজস্ক্রিয় মৌল হয়ে যায়। সেটা কি হয়ে যায়? তেজস্ক্রিয় মৌল হয়ে যায়। কি বললাম? নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার অনুপাত 1.3-র চেয়ে বেশি হলেই সেটা কি হয়ে যাবে? কি বললাম? সেটা হয়ে যাবে তোমার তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে? তেজস্ক্রিয় মৌল হয়ে যাবে। আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখো, নাইট্রেট আয়নের বলয় পরীক্ষায় যে বলয় উৎপন্ন হয়, নাইট্রেট আয়নের বলয় পরীক্ষায় যে বলয় উৎপন্ন হয়, ডাইরেক্ট মুখস্থ রাখবা, ঠিক আছে? এই প্রশ্নটা আসলে আমাদের ওল্ড সিলেবাসের প্রশ্ন। হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু তোমরা দেখবা পরীক্ষায় ওল্ড সিলেবাস থেকে প্রশ্ন করে, মাঝে মধ্যেই ওল্ড সিলেবাস থেকে প্রশ্ন করে পরীক্ষায়, বুঝছো? তো এটা হচ্ছে ওল্ড সিলেবাসের প্রশ্ন, নিউ সিলেবাসের কোনো প্রশ্ন না। তো বলয় পরীক্ষা, এখন বলতে পারো যে ভাই বলয় পরীক্ষা আসলে কি, ঠিক আছে? তো বলয় পরীক্ষা অ্যাকচুয়ালি তোমার হচ্ছে SO4 2- সালফেট আয়ন শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়। কি বলছি বুঝতে পারছো? বলয় পরীক্ষা কিসের জন্য শনাক্ত করা হয়? সালফেট আয়ন শনাক্তকরণে বলয় পরীক্ষা করা হয়, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আলটিমেটলি আমাদের উৎপন্ন হয় তোমার FeSO4 NO, FeSO4NO এটা উৎপন্ন হয়, ঠিক আছে? FeSO4NO এটা উৎপন্ন হয়, এবং এটার যে রিং, বলয় মানে কি রিং না, এরকম রিংয়ের আর কি ধোঁয়া সৃষ্টি হয়, এবং এই রিংয়ের কালারটা হয় বাদামি। এই রিংয়ের কালারটা কেমন হবে? বাদামি হবে। তাহলে বলয় বাদামি, বলয় বতে বাদামি, ঠিক আছে? সালফেট আয়ন শনাক্ত করার জন্য ব্যবহার করা হয়। কি উৎপন্ন হয়? FeSO4NO, এবং এটা কি সৃষ্টি হয়? রিং সৃষ্টি হয়। বুঝতে পারছো? ক্লিয়ার বাচ্চারা? আমি জানি অনেকেরই অসহ্য লাগতেছে এখন,
ঠিক আছে, 1 ঘন্টার বেশি ক্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে প্রশ্ন 22 নম্বর প্রশ্ন ভাই, শক্তির বিবেচনায় অরবিটালের কোন ক্রমটি সঠিক? শক্তির বিবেচনায় অরবিটালের কোন ক্রমটি সঠিক? শক্তির বিবেচনায় অরবিটালের কোন ক্রমটি সঠিক? ভাই এটা পারবা তোমরা, ঠিক আছে, এটা পারবা। তো অরবিটালের শক্তি কিভাবে নির্ণয় করা হয় তোমরা সবাই জানো, কোন সূত্র দ্বারা নির্ণয় করা হয় এটাও জানো আশা করি। সূত্রটা হচ্ছে তোমার n প্লাস এল সূত্রই ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে দেখো তো এখন এর ভিতরে তোমার 4s আছে, আর আছে 5p, আর একটা আছে তোমার 3d, তাই না? 4s 5p এবং 3d। এখন বাকিটা তোমরা হিসাব করো যে কার শক্তি বেশি কার শক্তি কম, এ তোমরা পারবা। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, কোন মৌলটি সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ? কোন মৌলটি সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ? এটা হচ্ছে সিভাসুর প্রশ্ন, চিটাগং ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স এগ্রিকালচার ইউনিভার্সিটি, এরকম, ঠিক আছে, সিভাসুর প্রশ্ন। তো কোন মৌলটি সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ? আচ্ছা, ইলেকট্রোনেগেটিভ মানে তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক। তো আমরা কি জানি, পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? বৃদ্ধি পায়, তাই না? তো সেভাবে যদি হিসাব করি, আর হচ্ছে উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? হ্রাস পায়। উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তাহলে সবচেয়ে ডান থেকে বামে গেলে, বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। সেই হিসাবে দেখা যায় যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4.00, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত? 4.00। আচ্ছা, আবার দেখো যে বাম সাইডে তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু কম, ডান সাইডের চেয়ে বাম সাইডে তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু কম। আবার উপর থেকে নিচে গেলে কি হয়? তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তাহলে বাম সাইডে সবচেয়ে নিচে যেটা থাকবে, বাম সাইডে সবচেয়ে নিচে যেটা থাকবে তার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম হবে। মনে রাখবা, ফ্রান্সিয়ামের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম, ঠিক আছে, ফ্রান্সিয়ামের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম। আচ্ছা, আচ্ছা, ক্লোরিন হবে কেন? ক্লোরিন হবে কেন ভাই? ইলেকট্রোনেগেটিভ। এখানে তো বলে না যে ইলেকট্রন অ্যাফিনিটি, এখানে কিন্তু নেগেটিভ বলছে, কথাটা বুঝো কিন্তু। এই তো সব পেঁচায় ফেলাইছো। দেখো এখানে বলছে ইলেকট্রোনেগেটিভ। ইলেকট্রো মানে হচ্ছে তোমার তড়িৎ, আর নেগেটিভ মানে হচ্ছে ঋণাত্মকতা। তাহলে ইলেকট্রোনেগেটিভ মানে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। হ্যাঁ, তো ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি 4.0, আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.0। কিন্তু এখানে তো বলে না ইলেকট্রন অ্যাফিনিটি, এইটা বলে নাই। ইলেকট্রন অ্যাফিনিটি মানে হচ্ছে তোমার ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি? ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তির কথা যদি চিন্তা করি, তাহলে ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা ফ্লোরিনের চেয়ে বেশি। ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি। এই বুঝতে পারছো? এই যে ক্লোরিন অ্যান্সার করছো, যে স্নেহা আর মেহেজাবিন খন্দকার, এই যে ক্লোরিন লিখছো, এটা তো ক্লোরিন না ভাইয়া, এটা অ্যান্সার ফ্লোরিন হবে। কেন ফ্লোরিন হবে আশা করি বুঝতে পারছো। কেন ফ্লোরিন হবে আশা করি বুঝতে পেরেছো। তারপরে 24 নম্বর প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্নে বলছে ভিন্ন স্ফুটনাঙ্কের মিশ্রণ থেকে বিশুদ্ধ উপাদান পৃথক করার পদ্ধতি কোনটি? ভিন্ন স্ফুটনাঙ্কের মিশ্রণ থেকে বিশুদ্ধ উপাদান পৃথক করার পদ্ধতি কোনটি? আমরা সবাই জানি এটা কি? আংশিক পাতন, ঠিক আছে, আংশিক পাতন। পরিস্রাবণ কেলাসন। কেলাসন কি? কেলাসন হচ্ছে যখন তোমার হচ্ছে ভিন্ন দ্রাব্যতা থাকবে, ভিন্ন দ্রাব্যতা থাকলে কেলাসনের মাধ্যমে আমরা সেটাকে কি করি? আলাদা করি। ঊর্ধ্বপতনটা কি? যখন মনে করো যে হচ্ছে তোমার এই ঊর্ধ্বপতন থেকে একটা চরম প্রশ্ন ছিল যে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইড পৃথক করার পদ্ধতি কি? পৃথক করার পদ্ধতি কি? একটা চরম প্রশ্ন ছিল, মানে আমিও প্রশ্নটা দেখে না 2-3বার টাস্কি খেয়ে গেছি যে এটা কিরকম প্রশ্ন। তো দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত অবস্থায় আছে, তাহলে এদের পৃথক করার পদ্ধতিটা কি? এদের পৃথক করার পদ্ধতি হচ্ছে তোমার ঊর্ধ্বপাতন পদ্ধতি। কি বললাম? ঊর্ধ্বপাতন পদ্ধতি। কেন ঊর্ধ্বপাতন পদ্ধতি? দেখো NH4Cl এটাকে আমরা বলি কি? নিশা দল। এটাকে আমরা বাংলাতে বলি নিশা
দল। আমরা জানি না যে বেনজিন, আয়োডিন এগুলো হচ্ছে তোমার সব কি ঊর্ধ্বপাতিত পদার্থ, অর্থাৎ তাপ দিলে কি হয়, কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। তাহলে এদেরকে পৃথক করার পদ্ধতি হচ্ছে তোমার ঊর্ধ্বপাতন পদ্ধতি। তো এক্ষেত্রে কি হয়, ঊর্ধ্বপাতিত পদার্থ থাকা লাগে। তাহলে ঊর্ধ্বপাতন অ্যাপ্লাই করার জন্য ঊর্ধ্বপাতিত পদার্থ থাকা লাগবে। কেলাসন অ্যাপ্লাই করার জন্য দুইটা যৌগের দ্রাব্যতা আলাদা থাকা লাগবে। পরিস্রাবণ, এটা কিছুই না, পরিস্রাবণ হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে গিয়ে তোমার ফিল্টার করা। আর আংশিক পাতন, পাতনের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি পৃথক করি। পাতনের মাধ্যমে কি করি, দুইটা যৌগকে পৃথক করি। এখন তারা যদি ভিন্ন স্ফুটনাঙ্কের হয় তখন সেটা হবে আংশিক পাতন। তবে এক্ষেত্রে শর্ত আছে, 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে হতে হয়। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, একটি পরমাণুর 17টা প্রোটন এবং 20টা নিউট্রন থাকলে পরমাণুর আইসোটোপটি সংকেত কি হবে? পরমাণুর আইসোটোপের সংকেত কি হবে? একটি পরমাণুর 17টা প্রোটন এবং 20টা নিউট্রন থাকলে পরমাণুর আইসোটোপটা কি হবে, মানে সংকেতটা কেমন হবে? তো দেখো 17টা প্রোটন আর 20টা নিউট্রন, তার মানে 17 সঙ্গে যদি আমরা 20 যোগ করি কত হয়, 37। তাহলে টোটাল ভর সংখ্যা কত পাচ্ছি, 37। আর প্রোটন সংখ্যা কত, 17। তাহলে ভর সংখ্যা 37, প্রোটন সংখ্যা 17। তাহলে জিনিসটা কি, নিশ্চয়ই ক্লোরিন। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার পরের প্রশ্ন কি বলছে, তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে বিটা রশ্মির বিকিরণে কি বৃদ্ধি পায়? বিটা রশ্মি বিকিরণে কি বৃদ্ধি পায়? তো মনে রাখবা আলফা রশ্মি মানে কি, আলফা রশ্মি মানে হচ্ছে তোমার দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে আলফা রশ্মি যদি নির্গত হয়, আলফা রশ্মি যখন যদি নির্গত হয় তাহলে তেজস্ক্রিয় মৌল থেকে 4 একক ভর সংখ্যা হ্রাস পাবে, 2 একক প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হ্রাস পাবে। বিটা রশ্মি মানে কি, বিটা রশ্মি মানে হচ্ছে তোমার -10 ইলেকট্রন, -10 ইলেকট্রন। তার মানে এখানে মাইনাস আসতেছে, তার মানে বিটা রশ্মি যদি নির্গত হয় তাহলে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে। কি হবে, নতুন যে মৌলটা আসবে সেই নতুন মৌলের প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে, প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে। তার মানে বিটা নির্গমনে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, আর আমরা যদি বিটা সংযোগ করি, বিটা সংযোগ করলে প্রোটন সংখ্যা হ্রাস পাবে। ক্লিয়ার? প্রোটন সংখ্যা হ্রাস পায় কখন, বিটা সংযোগ করলে, মানে বিটা কণা দ্বারা কোনো কিছুকে আঘাত করলে। আচ্ছা, এবার দেখো NO3CO NO2 6 এই বিকারটি কোনটি শনাক্তকরণে ব্যবহার করা হয়? ফার্স্ট অফ অল এটার আমি নাম বলি, দেখো এটার নাম হচ্ছে তোমার সোডিয়াম হেক্সানাইট্রো কোবাল্ট। ঠিক আছে, এটার নাম হচ্ছে সোডিয়াম হেক্সানাইট্রো কোবাল্ট। এবং এই সোডিয়াম হেক্সানাইট্রো কোবাল্ট এটা উচ্চারণ করতে গিয়ে দাঁত টাত সব ভাঙে হাতে চলে আসতেছে। হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে ওল্ড সিলেবাসের প্রশ্ন, তো এটা আমরা মুখস্থ রাখবো যে এটা হচ্ছে পটাশিয়াম শনাক্তকরণে ব্যবহার করা হয়। তাহলে দেখো জিনিসটা আমরা এইভাবে মনে রাখবো, এভাবে মনে রাখবো যে আমরা যখন সোডিয়াম শনাক্তকরণ করতে গেলে লাগছে K2H2SB2O7, অর্থাৎ পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। সোডিয়াম শনাক্তকরণ করতে গেলে লাগছে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। আর যখন আমরা পটাশিয়াম শনাক্তকরণ করতে গেলে লাগবে সোডিয়াম, মানে দুই বন্ধু এরা। ঠিক আছে, পটাশিয়াম শনাক্তকরণ করতে গেলে লাগবে কি, সোডিয়াম, তারপর হচ্ছে গিয়ে তোমার হেক্সানাইট্রো কোবাল্ট। ঠিক আছে, সোডিয়াম হেক্সানাইট্রো কোবাল্ট। ওকে, ক্লিয়ার? আর এইটার PDF আমি হচ্ছে গিয়ে গ্রুপে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখতে পারবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো জিঙ্ক শনাক্তকরণে কোবাল্ট নাইট্রেট পরীক্ষায় কোবাল্ট জিঙ্কেটের যে অবশেষ থাকে তা কোন বর্ণের? ঠিক আছে। আচ্ছা, এটা অনেক বেশি পুরাতন সিলেবাসের, এটা একটু বেশি ওল্ড সিলেবাস হয়ে গেছে, আমার কাছে মনে হয় যে এটা দরকার নাই, এটা না হলেও চলবে। সময়ায়ন প্রভাব অতটা ইম্পর্টেন্ট না ভাই, সময়ায়ন প্রভাব ইম্পর্টেন্ট না। যদি ফুল সিলেবাস হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু যেহেতু শর্ট সিলেবাসে পরীক্ষা নেবে ভাই, তার মানে সময়ায়ন প্রভাবটা অত বেশি ইম্পর্টেন্ট না, কারণ সময়ায়ন প্রভাবের চেয়ে অনেক ইম্পর্টেন্ট টপিক আমাদের আছে কেমিস্ট্রিতে। আচ্ছা, 29 নম্বর প্রশ্ন দেখো, সিক্ত পরীক্ষায় ক্রোমিয়াম লবণের যে হলুদ বর্ণের অধক্ষেপ পাওয়া যায় সেটা কি? সিক্ত পরীক্ষায় ক্রোমিয়ামের যে হলুদ বর্ণ পাওয়া যায় সেটা কি? আচ্ছা, এইখানে দেখো সঠিক উত্তর হচ্ছে তোমার লেড ক্রোমেট। তো এইখানে আমাদের একটা ছক দেওয়া আছে, সিক্ত পরীক্ষার যে ছক, এইটা তোমরা দেখলেই বুঝতে পারবা,
এটা একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, এটা একটু মুখস্থ রাখতে হবে, একটু ব্যতিক্রম ছিল প্রশ্নটা। আচ্ছা, অজৈব লবণ চিহ্নিত করতে ব্যবহারিক পরীক্ষার কোন গ্রুপে কালো পদক্ষেপ পড়ে? গ্রুপ 2, গ্রুপ 2 হবে এটা, ঠিক আছে। অজৈব লবণ, অজৈব লবণ তো তোমরা বুঝতেই পারতেছো, জৈব লবণ আর অজৈব লবণের ভিতরে পার্থক্য বোঝো, ঠিক আছে। জৈব যৌগ তো দেখছো, জানি জৈব অ্যাসিড, ধরো CH3COOCl, এটা হচ্ছে একটা তোমার জৈব লবণ, সরি Na, এটা একটা জৈব লবণ, ঠিক আছে। আর NaCl এটা একটা অজৈব লবণ, তাহলে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড, এগুলো সব হচ্ছে তোমার অজৈব লবণ। এখন এই অজৈব লবণ করতে গিয়ে আমরা যখন ব্যবহারিক করব তখন হচ্ছে কি এগুলো তোমার হচ্ছে শনাক্তকরণ করতে গিয়ে কালো পদক্ষেপ পড়ে। তো কালো পদক্ষেপ শুধুমাত্র গ্রুপ 2 এর জন্যই পড়বে, ঠিক আছে। অজৈব লবণ যখন আমরা শনাক্ত করব তখন কালো পদক্ষেপ পড়লে আমরা বুঝবো যে সেই লবণের ক্যাটায়নটা হচ্ছে গ্রুপ 2 এর ক্যাটায়ন, ঠিক আছে, গ্রুপ 2 এর ক্যাটায়ন। আচ্ছা, এই তো এই পর্যন্তই আমাদের আর কি প্রশ্ন আছে, এরপরে আর আমাদের কাছে ইম্পর্টেন্ট তেমন কোনো প্রশ্ন আমরা পাই নাই, ঠিক আছে। বাদ বাকি যে প্রশ্নগুলো আমরা পেয়েছি সেগুলো মোটামুটি তোমরা পারবা, কারণ প্রশ্নের চেহারা দেখলেই বোঝা যায় যে কোনটা তোমরা পারবা না আর কোনটা তোমরা পারবা, ঠিক আছে, এরকম প্রশ্ন দেখলেই বোঝা যায়। তো আমার কাছে যেগুলো বেশ টাফ মনে হয়েছে, ডিফিকাল্ট মনে হয়েছে, এর ভিতরে 2-1টা প্রশ্ন ইজি চলে আসছে, সেগুলো নিয়ে আমি আজকের ক্লাসটা সাজাইছি। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আগামীকালকে আমাদের ক্লাস হবে এবং আমরা নতুন রুটিন নিয়ে তারপরে ক্লাস করব, ঠিক আছে। ভাই নেটওয়ার্ক গাইডটা কিনে ফেলো ভাই, হ্যাঁ, নেটওয়ার্ক গাইডটা কিনে ফেলো, নেটওয়ার্কটা অনেক ভালো একটা বই, হ্যাঁ। এর মানে এই না যে আমি নেটওয়ার্কের পাবলিসিটি করতেছি, কিন্তু না, আমার কাছে নেটওয়ার্কটা আসলেই ভালো লাগে, তোমরা নেটওয়ার্কটা কিনে ফেলো। হ্যাঁ ভাই, ক্লাসের পিডিএফ পাবা, ক্লাসের পিডিএফ দেওয়া হবে, অবশ্যই ক্লাসের পিডিএফ দেওয়া হবে, যে এখনই দিয়ে দেবো। ওকে, তো আজকে এই পর্যন্তই সবাই। হ্যাঁ, কিছু আগের প্রশ্ন আছে, 2-1টা আগের প্রশ্ন চলে আসছে এখানে আমাদের। আমি তো ক্লাসের শুরুতেই বলে নিচ্ছি যে আমি বেশ কয়েকটা পুরাতন প্রশ্ন পড়াবো, মানে ব্যতিক্রম কিছু প্রশ্ন আমি পড়াবো, এটা আমি ক্লাসের শুরুতেই বলে নিচ্ছি। ওকে, এই যে আজকের ক্লাসের যে পিডিএফ আমি দিয়ে দিলাম, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো আল্লাহ হাফেজ। হ্যাঁ, পড়াশোনা করো, প্রচুর পড়াশোনা করো ভাই। নিউটন এখন রেডি করতে পারি না, নিউটন এখন রেডি করব। প্রতিদিন 8টায় ক্লাস হবে, প্রতিদিন 8টায় ক্লাস।